Welcome, viewers. Welcome to Social Justice Action Research Alliance. On this platform, we talk about issues that impact social justice locally and globally. Today, we have with us two very brilliant young minds, young leaders of Bangladesh. As I have mentioned previously, that I'm sure that you have seen them on many headlines, and millions of social media feeds have been flooded in with this wonderful, awesome, brilliant people. Today, I want to learn from them, their leadership experience. And today we will have conversations about leadership, understanding Bangladeshi context, understanding the youth reality in Bangladeshi context. Usually, a lot of the times I mention this, a lot of the audiences, particularly our Bangladeshi students. So for the convenience of our audience and also to contextualize it, I would request our guests, to speak in Bangla. If you need to switch, you can switch. But to make it easier for everyone to understand, Shomi, Rijvi, welcome to our conversation. Thank you very much for making some time for us. Thank you so much, Bhaiya, for having us. Thank you, Bhaiya. I'm very excited about this. Yeah. I am. I too am very excited. প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা যে যাই করি না কেন, আমাদের পার্সোনাল একটা স্টোরি থাকে ওই কাজটা করার জন্য। You do things because of who you are and certain personal story. আমি প্রথমে সৌমিকি দিয়ে শুরু করি, তারপরে উইল কাম টু রিজভি। যে তোমার পার্সোনাল স্টোরি যদি আমাদেরকে বলো, যে what motivated you to do what you do now and what's your personal journey to this current thing that you do? So আমি একজন ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন অ্যাক্টিভিস্ট। সো পানি, স্যানিটেশন, হাইজিন এইসব নিয়ে মেনলি আমার কাজ। তো আমি ভলান্টিয়ারিং কাজ শুরু করে অনেক ছোট বয়সে। আমার বাবা রোটারিয়ান ছিলেন, বাবাকে দেখে শিখেছি ইনিশিয়াল ইন্সপিরেশনটা পাওয়া। এরকম ছোট খাটো টুকটাক কাজ করতে করতে তো এরপর আমি ইউএসএ তে যাই আমার হাই স্কুলে এক্সচেঞ্জ স্টুডেন্ট হিসাবে। তো ওখানে গিয়ে আমার আসলে ওই সমাজ সেবা করার পরিধিটা অনেক বেড়ে যায়। তো আমি ওখানে যে প্রোগ্রামে ছিলাম, একটা প্রোগ্রাম রিকোয়ারমেন্ট ছিল যে আমাদেরকে 40 ঘন্টা হচ্ছে ভলান্টিয়ারিং সার্ভিস করতে হবে অ্যাজ এ জেস্টার, যে আমাদের থ্যাংক ইউ দেওয়ার জন্য ওই আমাদের হোস্ট কমিউনিটিটা আমাদেরকে যে হোস্ট করছে এর জন্য। তো ওখানে গিয়ে আসলে আমি রিয়েলাইজ করলাম যে ভলান্টিয়ারিংটা অ্যাকচুয়ালি মানে it's an important part of the lifestyle of the society of that community. তো এরকম কাজ করতে করতে দেখা গেল যে আমি 460 ঘন্টা ভলান্টিয়ারিং আওয়ার্স করে ফেলেছি বাই দ্য এন্ড অফ দ্যাট ইয়ার। তো ওটা থেকে I got recognized by President Barack Obama with the President's Volunteer Service Award, and that was very important to me because আমার মনে হচ্ছে যে হ্যাঁ, আমি আমেরিকায় এসেছি, এখানে অনেক সমাজ সেবা করলাম, অ্যাওয়ার্ডও পেয়েছি, which is great, বাট আমি আমার নিজের দেশে যেখানে আমি মানে বিলং করি, ট্রুলি আমার জন্মকর্ম সবকিছু, ওখানে তো আমাকে এই জিনিসগুলো নিয়ে যেতে হবে। তো ওরকম একটা ইয়ে থেকে আমি দেশে ফেরত আসি এবং দেশে আসার পর আমি বিভিন্ন রকমের কাজ করতে থাকি, বাট আমার কোনো পার্টিকুলার মানে ফোকাস ছিল না। তারপর আনফরচুনেটলি 2014 সালের পহেলা বৈশাখে আমার আম্মু ডায়রিয়া থেকে মারা যান। তো আম্মু যখন একদিনের মাথায় হুট করে ডায়রিয়া থেকে মারা যায়, এই জিনিসটা আসলে আমি মানে মেনে নিতে পারছিলাম না। আমার ফ্যামিলি, আমরা কেউই মানে বিশ্বাসই হচ্ছিল না যে অ্যাকচুয়ালি মানে এই যুগে এসে মানুষ ডায়রিয়ার মতো রোগ থেকে মারা যেতে পারে। তো তখনই আমি মেইনলি এই স্যানিটেশন হাইজিনের গুরুত্বটা সম্পর্কে ওইভাবে আসলে বুঝতে পারলাম এবং আমি রিয়েলাইজ করলাম যে আসলে এটা হ্যাঁ, আমার আম্মু তো আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, বাট আমার আম্মু আসলে অনেক ছোট্ট একটা পার্ট, অনেক বড় একটা স্ট্যাগারিং একটা স্ট্যাটিস্টিকের অনেক অনেক বড় একটা প্রবলেমের একটা অংশ হচ্ছে আম্মু। এবং এই ডায়রিয়া বলেন, কলেরা, এই ধরনের ডিজিজ গুলো সবই হচ্ছে মানে প্রতিরোধ করার মতো, এবং এই জিনিসটা মেনে নিতে আরো বেশি কষ্ট হচ্ছিল। তো ওখান থেকে মেনলি আমি আম্মু মারা যাওয়ার 4 দিন পর আমার প্রথম ওয়াশটপটা করি একটা সোরেজ ওয়ার্কার্স কমিউনিটিতে, এবং ওখান থেকে আসলে আমি রিয়েলাইজ করলাম যে স্টোরি টেলিং এর যে পাওয়ারটা, যে আমি আসলে মানুষ কিন্তু স্ট্যাটিস্টিককে অত বেশি রিলেট করতে পারে না, নাম্বারকে অত বেশি রিলেট করতে পারে না, বাট একটা মানুষের গল্প, একটা মায়ের গল্প, একটা মেয়ের গল্প, ওটা শুনলে তখন কানেক্ট করতে ইজিয়ার হয়। এবং তখন যখন জুম আউট করে ম্যাক্রো লেভেলটা দেখবেন, তখন আপনি মানে বুঝতে পারবেন যে আসলে প্রবলেমটার মানে মাত্রাটা কত বড়। তো আর আমি পরে রিয়েলাইজ করলাম যে আসলে আমার এই ওয়াশটপ গুলো অনেক বেশি ইম্প্যাক্ট আনতে পারে এই ধরনের কমিউনিটি গুলো, বিকজ আমি নিজে একটা এডুকেটেড ব্যাকগ্রাউন্ড থেকে এসেও আমি আমার মার এই ব্যাপার মাকে বাঁচাতে পারিনি মেইনলি। তো তখন আমার মনে হচ্ছে যে আমার একটা দায়িত্ববোধ আমি ফিল করেছি যে আমার এই কাজগুলোকে আমি আমার এই অ্যাওয়ারনেসটা আমি ছড়িয়ে দিতে চাই। তো ওখান থেকে মেইনলি আমার ওয়াশ অ্যাক্টিভিজমে আসা। Thank you, Shomi, for sharing your personal story, and and our condolences to your to your loss. রিজভি, আমার হচ্ছে বড় হওয়াটা একটা বোর্ডিং স্কুলে। ওইখান থেকে আসলে আমি বোর্ডিং স্কুলে যে জিনিসটা হয় যে 4 দেয়ালের
মাঝে বড় হয়ে ওঠা আর কি। তো ওইখানে আমার যে রিয়েলাইজেশনটা ছিল যে আমি তো আমার ছোটবেলা থেকে ওইরকম অপরচুনিটিস গুলা পাইনি, অথবা আমার কাছে মনে হয়েছে যে বাইরের যে দুনিয়াটা সেটা আমি অতটা ভালো করে জানিনি আর কি। কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই চার দেওয়ালের মধ্যে এটাই হচ্ছে আমার দুনিয়াটা। তো এরপরে যখন আমি ইউনিভার্সিটিতে যাই, ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আমি যেহেতু বাংলাদেশের বাইরে লেখাপড়া করার সুযোগ হয়েছে আমার, তো সেখান থেকে যখন আমি বিশ্বের বিভিন্ন দেশে মানুষের সাথে আমার কথা হলো, আমার বন্ধুত্ব হলো, তখন দেখতে পারলাম যে ওরা অনেক কিছু জানে যেটা আমি জানি না। তো ওইখান থেকে আমার চেষ্টা হয় যে কিছু ডেভেলপমেন্ট, নিজের যে সেলফ ডেভেলপমেন্ট ওইটার দিকে আমি কনসেন্ট্রেট করি। তারপর এর পরবর্তীতে সমীর সাথে আমার দেখা হয়। তারপর আমরা একটা সময় বসে আমরা চিন্তা করলাম যে আমরা যে অপরচুনিটিস গুলো পাচ্ছি এগুলো তো অনেকেই পাচ্ছে না, বা যারা আমাদের থেকে একটু ছোট আছে বা আমাদের সমবয়সী যারা, অনেকে অনেক কিছু করতে চায় বাট ওরা করতে পারছে না। তো ওই জায়গাটা থেকে মানে ওই অভাবটা ফিল করে আমি আর সমী তখন we came up with this idea to like form this organization. ওয়ান্ডারফুল রিয়েলাইজেশন রিজভি, যে বেসিক্যালি আমরা আমাদের নিজেদের প্রিভিলেজ এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিং গুলো অনেক সময় রেকগনাইজ করতে পারি না। এবং যেটা সমী এবং তোমার একটা ওয়ান্ডারফুল আন্ডারস্ট্যান্ডিং, কোনো কিছু শেখা এবং সেই শেখাটাকে নিজের দেশে, নিজের মাটিতে, নিজের মানুষের জন্য নিয়ে যাওয়াটা, ইটস অ্যান ইনক্রেডিবলি ইন্সপায়ারিং অ্যাটিটিউড। এখন যারা আমাদের এই কনভারসেশনটা এখন দেখছে, বা মোস্ট ইম্পর্টেন্টলি যেটা তোমাদেরকে একটু আগে বললাম, যে আমরা এই কনভারসেশনগুলো ইউজ করি বাংলাদেশের যারা বাংলা মিডিয়ামে লেখাপড়া করে, পার্টিকুলারলি যারা মার্শালাইজ ব্যাকগ্রাউন্ডে লেখাপড়া করে, ওদের ইন্সপিরেশনের জন্য, ওদের ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাসিটি ডেভেলপ করার জন্য। যেটা তুমি বাইরে লেখাপড়া করে শিখেছো, সুমি বাইরে লেখাপড়া করে শিখেছো, তুমি তো মানে you went to do your high school literally in the United States. That's an unique opportunity, and you have been exposed to a different reality, which I'm sure that has given a lot of the perceptions that you have right now. তো এই অভিজ্ঞতাগুলো যদি আমাদের গ্রামের ছেলেমেয়েরা তোমাদের কাছ থেকে এখন শুনুক কিংবা পরবর্তীতে শুনুক, তাহলে ওরা অনুপ্রাণিত হবে এবং তোমাদের কাছ থেকে শিখতে পারবে, তোমাদের কাছে রিচ আউট করতে পারবে। আমার মনে হয় যে আমাদের একটা অ্যাটিটিউড আছে যে, ধরো তুমি, you both are wonderfully successful people. You are young and you have been elected as selected. You won, Forbes 30 under 30. A lot of the times, a lot of the kids will not feel very confident to approach you, right? So এই কনভারসেশন গুলো ওটাকে নর্মালাইজ করে। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন, যারা অ্যাওয়ারনেস 360 সম্বন্ধে জানে না, আমাদেরকে যদি একেবারে তোমাদের মানে স্ট্রেইট ফরওয়ার্ড ল্যাঙ্গুয়েজে যে আমাদেরকে যদি বোঝাও যে আসলে এই অ্যাওয়ারনেস 360 কি করে এবং এই আইডিয়াটা তোমাদের ভিতরে কোত্থেকে আসলো? রিজভি বলবা নাকি আমি যাব? ওকে, ইয়া শিওর। আইডিয়াটা হচ্ছে ওই যেটা বললাম যে আমার একটা কোশ্চেন ছিল যে যেটা আমরা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি ওগুলো অনেকেই পাচ্ছে না, স্পেশালি আন্ডার প্রিভিলেজড কমিউনিটির যারা ইয়াং পিপলরা আছে তারা, অথবা আমাদের মতোই যারা আছে কমিউনিটিতে বিলং করে, বাট ওরা কিছু করতে চায় বাট জানে না যে কিভাবে করে মানে দে উইল কাম আপ উইথ আ প্রজেক্ট বা একটা প্রজেক্ট প্রপোজাল লেখা বা একটা নর্মাল ওদের রিসোর্সের কিছু অভাবটা যে সেটা কিভাবে পূরণ করা যায়, ওই জায়গাটা থেকে আসলে আমাদের আইডিয়াটা মাথায় আসা। আর অ্যাওয়ারনেস 360 তে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এখন যেহেতু আমরা 23টা দেশে কাজ করছি, 23টা দেশের ইয়াং পিপলদেরকে নিয়ে আমরা ওদেরকে এম্পাওয়ার করি বিভিন্ন টুলস, রিসোর্সেস, তারপর মেন্টরশিপ দিয়ে ওদেরকে এম্পাওয়ার করি হচ্ছে আমাদের ইউএন এর যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস গুলো আছে, যেটা হচ্ছে 2030 সালের মধ্যে আমরা মিট করার একটা প্ল্যান করছি। সেই গোলস গুলা লক্ষ্যে কিভাবে আমরা এগিয়ে যেতে পারি আর কি, এটা নিয়ে কাজ করি। আর আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা আমাদের ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামস গুলো আছে যেটা নিয়ে আমরা ইয়াং মানুষদেরকে যেটা বললাম যে বিভিন্ন স্ট্র্যাটেজি কিভাবে তৈরি করা যায়, তারপর হচ্ছে মেন্টরশিপ দিয়ে কিভাবে করে ওইগুলো ইমপ্লিমেন্ট করে কিভাবে করে অ্যাকশন প্ল্যানে সেগুলো পরিণত করা যায়, তারপর হচ্ছে কমিউনিটির যে প্রবলেমস গুলো আছে সেগুলো কিভাবে আইডেন্টিফাই করা যায়, এই ব্যাপারগুলো। তারপর ওদেরকে আমরা গাইডেন্স দিয়ে কিভাবে প্ল্যানিং টিল এক্সিকিউশন, এই পুরো প্রসেসটাতে কিভাবে করে ওরা এগিয়ে যাবে, এই জিনিসগুলো। আর আমাদের যেহেতু এটা একটা গ্লোবাল কমিউনিটি, ওরা এখান থেকে আমরা এটাও শিক্ষা দিই যে গ্লোবাল সিটিজেনশিপটা আর কি ওদেরকে শিক্ষা দিই যে কিভাবে করে অন্য একটা দেশের মানুষের কাছ থেকে ওরা কিছু শিখতে পারবে, প্লাস ওরা কিছু শিখাতে পারবে।
একটা এই আন্ডারস্ট্যান্ডিংটা আমরা বিল্ড করার চেষ্টা করি আর কি। সমী আরো বলতে পারবে আর কি। হ্যাঁ, না, absolutely. So that is one side of things. আমরা যেটা করি Awareness 360 তে যে স্কিলস ডেভেলপমেন্ট, ইউথ ডেভেলপমেন্টে আমরা অনেক ফোকাস করি। আর আরেকটা জিনিস যেটা আমাদের ওয়ান অফ দ্য ফোকাস এরিয়াস, যে রিজভি যেটা বললো যে জাতিসংঘের যে 17টা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস আছে, এর মধ্যে গোল আমরা বিভিন্ন রকমের কাজ করি, যে ক্লাইমেট চেঞ্জ, কোয়ালিটি এডুকেশন, বিভিন্ন গোলস নিয়ে আমরা কাজ করি। কিন্তু ওয়ান অফ দ্য ফোকাস এরিয়াস হচ্ছে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। তো ওয়াশের আন্ডারে যে প্রজেক্টস গুলো হয়, সেখানে আমরা মেইনলি যেটা করি, বিভিন্ন রকম মার্জিনালাইজ বা ভালনারেবল যে কমিউনিটি গুলো আছে, লাস্ট মাইল, ধরেন ওদের কথা কেউ ওরকম চিন্তাই করে না। হ্যাঁ, যেরকম আমরা পতিতালয়ে গিয়ে সেক্স ওয়ার্কার্সদেরকে শিখিয়েছি, তারপর আমরা সুয়ারেজ ওয়ার্কার যারা বস্তিতে থাকেন, তারপরে হচ্ছে হোমলেস, এই ধরনের বিভিন্ন কমিউনিটি আইডেন্টিফাই করে, রেফিউজিজ আইডেন্টিফাই করে, তাদেরকে আমরা প্রথমে গিয়ে একটা মানে সার্ভে করি, যে আমরা বোঝার চেষ্টা করি যে তাদের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিংটা কোথায়, হ্যাঁ, স্যানিটেশন হাইজিনের ব্যাপারগুলোতে। তো তারপর তাদের অ্যাওয়ারনেস লেভেলটা বুঝে আমরা প্রজেক্টটাকে ডিজাইন করি যে না, আমরা এই টপিকগুলো কভার করব। তো একটা টিপিক্যাল ওয়াশ টকে আমরা যে জিনিসগুলো শিখাই, যে কিভাবে হাত ধুতে হয়, যে জিনিসগুলো এখন আমরা কোভিড-19 এর জন্য অনেক বেশি দেখছি, তো এই জিনিসগুলো মেনলি আমরা করে আসছি গত কয়েক বছর ধরে, যে কিভাবে হাত ধুতে হয়, হাত ধোয়ার গুরুত্বটা মানে কতটুকু, না ধুলে কি হবে, এনভায়রনমেন্টাল হাইজিনের গুরুত্বটা কতটুকু, পার্সোনাল হাইজিন। এবং আমরা যে ধরনের কমিউনিটি গুলোর সাথে কাজ করি, তারা কিন্তু ধরেন কেন তাদের শাওয়ার নিতে হবে, কেন তাদের হাতের নখ পরিষ্কার রাখতে হবে, এরকম বেসিক জিনিসগুলো কিন্তু তারা উপলব্ধি করতে পারে না, বা তাদের ওই প্রিভিলেজটা কিন্তু নাই। হ্যাঁ, মানে তাদের মানে লিটারালি ডিসাইড করতে হয় তারা কি সাবানটা কিনবে নাকি তারা পরের মিলটা কিনবে। এরকম কমিউনিটি গুলোর সাথে আমরা কাজ করছি, যারা একদম খুবই এক্সট্রিম মানে দারিদ্র্যের মধ্যে থাকে। তো আমরা তাদেরকে শিখাই, যখন মেনস্ট্রুয়েশন একটা ট্যাবুর একটা টপিক আমাদের দেশে, এটা নিয়ে আমরা ইউজুয়ালি কথা বলতে চাই না বা পারি না। তো আমরা ওখানে গিয়ে মেনস্ট্রুয়েটরদেরকে শিখাই যে কিভাবে তারা মেনস্ট্রুয়াল হাইজিনটাকে ম্যানেজ করতে পারবে। তারপরে বাংলাদেশে এবং গ্লোবালি মানে স্যানিটারি ন্যাপকিনের খরচটা বা প্রাইসটা কিন্তু অনেক বেশি, যেটা আমরা অ্যাফোর্ড করতে পারি না ইউজুয়ালি বিকজ ট্যাক্সের কারণে। তো এবং আরেকটা জিনিস হচ্ছে, দিজ আর নট ইকো ফ্রেন্ডলি, যে একটা স্যানিটারি ন্যাপকিন হতে ডিকম্পোজ হতে 400 বছর লাগে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু মানে খুব একটা ভাবছি না। তো এই জায়গাটাতে এসে আমরা শিখাই মেনস্ট্রুয়েটরদেরকে, গার্লস এন্ড উইমেনদেরকে, যে কিভাবে তারা বাসায় বসে নিজেরাই তাদের ক্লথ প্যাড বানাতে পারবে, যেটা রিইউজেবল হবে, বারবার ইউজ করতে পারবে, একটা প্যাড দিয়ে তারা 2-3 বছর চালাতে পারবে। তারপরে এটা মানে কমফোর্টেবলও হয়, এটা খরচ তো ডেফিনেটলি কমে যায়, আর হচ্ছে এটা ইকো ফ্রেন্ডলিও হয়। তো তারপরে আমরা শিখাই যে কেন, কিভাবে তারা পানি ফিল্টার করে কেন, ফিল্ট্রেট করে কেন খেতে হবে। এই ধরনের স্যানিটেশন হাইজিন রিলেটেড যে টপিক গুলো আছে, এগুলো মেইনলি আমরা কভার করে থাকি। আর আরেকটা জিনিসে যেটা আমরা গুরুত্ব দিই, সেটা হচ্ছে যে ওয়াশের একটা ভ্যালু ক্রিয়েট করতে চাই আমরা কমিউনিটি গুলোর মধ্যে, বিকজ আমরা কিন্তু বেশিরভাগ টাইমে চিন্তা করি যে হাত ধোয়া, স্যানিটেশন হাইজিন, এগুলো ইটস মোর লাইক মানে হেলথ রিলেটেড, কিন্তু মানে স্বাস্থ্যগত ইম্প্যাক্টটা ছাড়াও কিন্তু অনেক বেশি এটা ইটস বিয়ন্ড হেলথ। যেরকম পভার্টি, দারিদ্র বিমোচনের অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে ওয়াশ। এবং এটা হচ্ছে রিসার্চে দেখা গেছে, WHO বলেছে যে একটা দেশ যদি এর ওয়াশের সেক্টরে $1 ইনভেস্ট করে, রিটার্নটা, ইকোনমিক রিটার্ন আসে $4 ফেরত আসে। কারণ হচ্ছে একটা জাতি প্রোডাক্টিভ থাকবে, বেশি ভালো কাজ করতে পারবে, হেলথ কেয়ার কস্টটা অনেক কমে যাবে। তো ওয়াশের যে লং টার্ম যে ইকোনমিক ইম্প্যাক্টটা, ওই জিনিসটা আমরা এস্টাবলিশ করার চেষ্টা করি এই কমিউনিটি গুলোতে, যেন তারা নিজেরাই উপলব্ধি করতে পারে যে কেন ওয়াশটা জরুরি, বা কেন এই জিনিসগুলো তাদের সিরিয়াসলি নিতে হবে। ইটস মোর দ্যান যে না আমি তাহলে সুস্থ থাকবো এবং মানে বেশি তাড়াতাড়ি মরবো না, মানে ইটস নট লাইক দ্যাট। এর থেকেও এর ইম্প্যাক্ট অনেক বড়। তো ওই ভ্যালুটা আমরা মেইনলি ক্রিয়েট করার চেষ্টা করছি এই ধরনের কমিউনিটি গুলোতে। সমী, তোমার কাছে আবার ফেরত আসি, এবং এখানে তুমি বেশ কয়েকটা ইনক্রেডিবলি দিক হাইলাইট করেছো, অ্যান্ড want to know it from your experience working with যেমন তুমি একটু আগে বললা যে you went to work with the sex workers. এই যে আমাদের দেশে আমাদের যে সোশ্যাল ট্যাবিউ টুয়ার্ডস যে যারা সেক্স ওয়ার্কার, তাদের সম্বন্ধে আমাদের যে অ্যাটিটিউড বা ওদের অ্যাসোসিয়েশন থেকে আমরা নিজেদেরকে সামহাও সেপারেট করা, ইনভিজিবলাইজ করা, we do this. So and again, as I mentioned just moments ago, we work with the marginalized communities and students around the country. So sheketre, when you want to work with a place where you went to work with the sex workers,
what was your experience interacting with them? And what are the social circumstances that you have encountered that made you realize certain things that you did not know previously? ওয়েল এই সেক্স ওয়ার্কারসদের সাথে কাজ করতে গিয়ে মানে রিয়েলাইজেশন তো ধাপে ধাপে এসেছে। ফার্স্ট অফ অল অ্যাক্সেসটা পাওয়াই অনেক ডিফিকাল্ট, বিকজ মানে চাইলেই মানে এটা অনেক মানে আইসোলেটেড একটা কমিউনিটি, রাইট? মানে অ্যাজ ইউ সেড যে অনেক স্টিগমা আছে এই কমিউনিটিটাকে ঘিরে। তো মানে চাইলেই আমি বললেই মানে কালকে আমি চলে যেতে পারবো না। একটা ব্রথেলে ঢুকতে হলে ওই চ্যানেলটা এস্টাবলিশ করা, দ্যাট ইটসেলফ ইজ ভেরি ডিফিকাল্ট। ওইটা যখন ফাইনালি ধরে আমরা ম্যানেজ করে একটা চ্যানেল এস্টাবলিশ করি যে না আমরা যাব, এরকম আছে যে রিজভি আমি আমাদের টিম আমরা হচ্ছে 4-5 ঘন্টা দূরে একটা ব্রথেলে যাচ্ছি, এক সপ্তাহে আমাদের 3-4 বার যেতে হচ্ছে জাস্ট টু কনভিন্স দ্য ম্যাডামস। ওদের যে ম্যাডামসরা আছে যারা কন্ট্রোল করে ইয়াং মেয়েগুলোকে, তার বলছে না আমাদের মেয়েরা তো জানে এগুলা, লাগবে না লাগবে না, জানে ওরা হচ্ছে দিনের বেলা ঘুমায় রাতে কাজ করে, আপনাদের পারে এগুলা। মানে ফার্স্ট অফ অল গুরুত্বটা বুঝে না, এটা তো একটা। সেকেন্ডলি হচ্ছে ওরা ভয় পায়, বিকজ ভিতরে তো মানে সর্ট অফ এন ওপেন সিক্রেট অনেক কিছু মানে ওখানে হয়, তো দে ডোন্ট ওয়ান্ট এনি আউটসাইডার। তো ওই জায়গাটা থেকে একটা রিলাক্টেন্স আমরা পেয়েছি। তো দে আর নট অলওয়েজ অ্যাজ ওয়েলকামিং অ্যাজ উই উড এক্সপেক্ট দেম টু বি। তো তারপরে যেটা দেখা যায় যে আমরা তখন তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে দেখেন আপনাদের কাজ বা আপনাদের এটার রিলেটেড, আমাদের উই হ্যাভ নাথিং টু ডু উইথ দিস। অল উই ওয়ান্ট টু ডু, আমরা হিউম্যান রাইটস এ বিশ্বাস করি এবং স্যানিটেশন হাইজিন দিস আর লাইক বেসিক হিউম্যান রাইটস, এবং আপনাদের কমিউনিটি গুলোতে এই জিনিসটা আমরা অভাব দেখতে পেরেছি। তো আমরা জাস্ট এটা নিয়েই কথা বলবো যে কেন হাত ধুতে হয়, কিভাবে মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেন করতে হয়, সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। এরকম করে অনেক মানে ঝক্কি পার হয়ে ফাইনালি তাদেরকে আমরা কনভিন্স করতে পারলাম। এন্ড কনভিন্স করার পর যখন দেখা গেল যে আমাদের ভলান্টিয়ার্সদের মানে প্যারেন্টসরা হয়তো দিতে চায় না, একটা এম্বারাসিং একটা সিচুয়েশন, অনেকে বলে না কেন এত দুনিয়া থাকতে কেন তুমি এখানে যাবা, এরকম একটা আমাদের নিজেদের ফ্যামিলি থেকেও একটা ভয় আছে, এম্বারাসমেন্ট আছে, বিকজ ওখানে তো মানে অনেক রকমের মানুষ ওখানে থাকে। অনেক রিস্কি একটা এরিয়া। সো চাইলেই মানে ইটস আন্ডারস্ট্যান্ডেবল যে মানে যার যার বাচ্চা কাচ্চাকে দিয়ে দিতে পারে না এভাবে ভলান্টিয়ার করতে। তো প্যারেন্টসদেরকে কনভিন্স করা, পুলিশ প্রোটেকশন ম্যানেজ করা, বিকজ আমরা তো একা একা চাইলে যেতে পারবো না। তো এই যে তারপরে মানে অনেক বিউরোক্রেটিক একটা রোবাস্ট একটা প্রসেসের মাধ্যমে গিয়ে এই সবগুলো ব্যাপার ম্যানেজ করে যখন ফাইনালি আমরা প্রজেক্টটা ধরেন দাঁড়া করাই যে আমরা করব, অন দি ডে দেখা যায় যে মেয়েগুলো নিজেরাই হয়তো বা মানে মনোযোগ দিচ্ছে না বা গুরুত্ব দিচ্ছে না, বিকজ তারা তো আউটসাইডারদের সাথে এইভাবে অভ্যস্ত না। তো তাদের জগতে আসলে একা একা থাকতে থাকতে মানে ইয়েটাই অন্যরকম হয়ে গেছে। তো ওখানে এসে আমাদের যে উপলব্ধিটা হলো যে আমরা চাইলে আমাদের স্টাইলটা চেঞ্জ করতে হবে। মানে আমরা ইউজুয়ালি একটা ওয়াশ টক যেভাবে করি, এখানে হয়তো ওই জিনিসটা কাজে লাগবে না। তো তখন আমরা চিন্তা করি যে আমাদের লোকাল ডায়ালেক্টে ধরেন তাদের সাথে কথা বলতে হবে। আমরা একটা ধরেন বাংলা সিনেমার একটা হার্ডকোর একটা সং একটা গান ছেড়ে দিলাম, স্টেজে তাদেরকে উঠে নাচতে দিলাম, বিকজ দ্যাট ইজ হোয়াট দে আর ইউজড টু। এখন ওই জনরাটা হয়তো আমার পার্সোনাল টেস্টের সাথে মিলবে না, বাট আমরা তাদেরকে যাতে তারা কানেক্ট করতে পারে আমাদের সাথে, আমাদেরকে যেন এলিয়েন না মনে করে, এর জন্য ওই জিনিসগুলো করা। তারপর একটা আমেজ তৈরি করে দেন আস্তে আস্তে তাদেরকে বোঝানো, কুইজের মাধ্যমে, গেমের মাধ্যমে, কম্পিটিশনের মতো ছোট ছোট ইয়ে করে এইভাবে তাদেরকে আমরা ওই জিনিসটা মানে মেসেজটা ডেলিভার করার চেষ্টা করি। এবং তারপর মজার ব্যাপার হচ্ছে যখন আমরা 3 মাস বা 6 মাস পর আমরা যখন ফলো আপ করতে যাই, it was so surprising, it was so fulfilling to see যে আমাদের যে পোস্টারটা আমরা তাদেরকে দিয়েছিলাম ওই হাত ধোয়ার স্টেপ গুলো দিয়ে, it was still stuck up on their wall, and that is a huge indication of success, because আমরা চিন্তা করছি তারা তো পরের দিনই মানে ফেলে দিবে। হ্যাঁ, বাট ওইটা যে এখনো ছিল, আমরা যখন সার্ভে করে দেখেছি না তাদের স্টিল আমরা যেসব এগুলো তাদেরকে শিখিয়েছি ওগুলো তাদের মনে ছিল, and they're actually practicing, তখন মনে হচ্ছে না এই যে এত ঝামেলা পার হয়ে যে করেছি প্রজেক্টটা, অ্যাকচুয়ালি ইট ওয়াজ ওয়ার্থ ইট। সো ওই জিনিসটা অনেক ফুলফিলিং ছিল। আর এই রিসেন্টলিও আমরা কোভিড-19 এর সময় লকডাউনে দেখা গেছে সবাই বিভিন্ন ওই ডেইলি ওয়েজ আর্নারদের জন্য ফান্ড রেজ করছিল, তাদেরকে দিচ্ছিল, বাট সেক্স ওয়ার্কারদের কথা কিন্তু অনেকেই হয়তোবা চিন্তা করছিল না, বাট they are the ones, given that their business is related to physical contact, and here we are talking about contagious disease, তারা কিন্তু সবচেয়ে বেশি মানে guaranteed to be affected, because তাদের বিজনেস বন্ধ, তারা মানে খেতে পারছে না লকডাউনে, লিটারালি they are going hungry, এবং তারা কোভিড-19 এর থেকে হাঙ্গার নিয়ে বেশি চিন্তিত। তো ওই সময় আমরা চিন্তা করলাম যে যেহেতু উই হ্যাভ আ ট্রাস্ট, মানে উই হ্যাভ বিল্ট আ ট্রাস্ট উইথ দেম, তো আমরা তাদেরকে ওই কমিউনিটিটাকে মানে হাইলাইট করার চেষ্টা করলাম। তো আমরা ফান্ড রেজ করলাম ওদের জন্য, এবং ওইটা দেখে অনেক আরো অন্যান্য অর্গানাইজেশন ইন্সপায়ার্ড হয়েছে সেক্স ওয়ার্কারদের জন্য কাজ করতে। তো আমরা যখন ওখানে গিয়েছি আবার ওই अगेन সার্কিং ব্যাক টু দ্য সেম থিং, যে প্রিভিলেজটাকে বারবার নিজে রিয়েলাইজ করা। এই যে আমরা বলছি হাত ধুতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং করতে হবে,
গিয়ে দেখি যে কিভাবে সোশ্যাল ডিস্টেন্সিং আমরা এক্সপেক্ট করবো যেখানে এত কনফাইন্ড একটা এরিয়াতে তারা আছে, মানে এটা তো পসিবল না। হ্যাঁ, তো আমরা কিভাবে জিনিসগুলো মানে আশাই বা কিভাবে করি, বাট স্টিল আমরা চেষ্টা করেছি। এবং তখন আমাদেরকে কয়েকজন বলছিল যে আপা আপনারা যে 3 বছর আগে আসছিলেন এখন তো টিভিতে দেখায় হাত ধরি, আমাদের মনে আছে, আমাদের মনে আছে। এই শুনে এই যে ভালো লাগলো যে ওকে, উই হ্যাভ ডান অ্যাট লিস্ট সামথিং, যেটা মানে তারা মনে রেখেছে। এটাই আমাদের আসলে পাওয়াটা। হ্যাঁ, তো এই ধরনের বিভিন্ন রকম স্টেজে স্টেজে উপলব্ধি হয়েছে, এবং আরো কিছু এমন এমন কিছু মানে তাদের স্টোরি শুনেছি আর তাদের সাথে এরকম ইন্টারঅ্যাক্ট করতে গিয়ে, যেগুলো আসলে মানে বারবার মনে হচ্ছে যে ইন্সপায়ার তো করেছে যে আরো তাদের জন্য কাজ করতে হবে। এবং ইট ইজ সো স্যাড যে আমাদের সোসাইটিতে 90% অফ দ্য সেক্স ওয়ার্কার্স ইন বাংলাদেশ আর ভিকটিমস অফ হিউম্যান ট্রাফিকিং। এবং এই যে মানে তারা তো নিজের ইচ্ছায় গিয়ে যায়নি প্রফেশনটাতে, whether we are against prostitution or in favor of this, that is not the point of discussion here. The fact that ওরা ওদের willingness এর against এ গিয়ে এখানে মানে গিয়েছে, বা their victims। তো and ওখানে একবার ঢুকে গেলে কিন্তু তাদের আর বের হওয়ার কোনো চান্স নাই। এবং আমরা যে ধরনের কিছু স্টোরিজ শুনেছি, হ্যাঁ, যে তাদের মানে বিভিন্ন রকমের মানে তাদের পুরো লাইফটাই আসলে ইটস ফুল অফ হার্ডশিপস। তাদের মানে মেন্টাল হেলথের কথা তো মানে কেউ চিন্তাই করে না। দেয়ার আর সো মেনি গার্লস হু আর কমিটিং সুইসাইড, এন্ড তাদেরকে একটা রেগুলার আমাদের গ্রেভইয়ার্ডে পর্যন্ত তাদের মানে কবর দেওয়ার পারমিশনটা নাই, জাস্ট বিকজ দে আর সেক্স ওয়ার্কার্স। তাদের লাশ লিটারালি ভাসিয়ে দেওয়া হয়। মানে এই ধরনের মানে কিছু স্টোরিজ আমরা পড়েছি, দেখেছি, শুনেছি তাদের থেকে। ইয়াং মেয়েদেরকে হচ্ছে গিয়ে যখন তারা ট্রাফিকড হয়, তাদেরকে যেন দেখতে একটু শেপলি লাগে বা ভলাপসাস লাগে, তাদেরকে জোর করে স্টেরয়েড, যেগুলা মানে গরু মোটা তাজাকরণের যে স্টেরয়েড, ওগুলো জোর করে খাওয়ানো হচ্ছে সো দ্যাট দে লুক মোর ভলাপসাস বা শেপলি। মানে এই স্টোরিজ গুলো যখন আমরা শুনেছি তখন মনে হচ্ছে যে ওয়াও, মানে মানে আমরা কতটা প্রিভিলেজড। এবং ইট ইজ সো স্যাড দ্যাট এই ধরনের কমিউনিটি গুলোকে, এই মেয়েগুলোকে আমরা অতটা মানে তাদের কোনো ডিগনিটি নাই বেসিক্যালি। মানে আমরা কিন্তু তাদেরকে একদমই আলাদা করে দিয়েছি, whereas they were not supposed to be there in the first place. So এই ধরনের বিভিন্ন রিয়েলাইজেশন যেগুলো আমরা এক্সপেক্ট করি না, এই স্টোরিজ গুলো আমরা আসলে যাওয়ার আগে বুঝি। বিকজ আমাদের মূল ইয়ে ছিল যে আমরা জাস্ট স্যানিটেশন হাইজিন নিয়ে কাজ করবো, বাট যাওয়ার পর যখন তাদের মুখ থেকে এই স্টোরিজ গুলো শুনেছি, ইট ওয়াজ ভেরি আই ওপেনিং এন্ড শকিং এট দ্য সেম টাইম। এই যে তুমি যেই মাত্র কথাগুলো বললা, মানে যে কথাগুলা, আই মিন আমি একজন শিক্ষক হিসেবে বলতেছি, দিস ইজ এডুকেশন, দিস ইজ হোয়াট নিডস টু বি ইন আওয়ার কনসিয়াসনেস। আমার কাছে যেটা মনে হয়েছে, এবং রিজভি আমি জানি না তোমার ওপিনিয়ন কি, আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা ছোটবেলা থেকে এমন সমস্ত বই পুস্তক বা সিলেবাস যা কিছু পড়ে বড় হই, মানে যেন বই পুস্তকে যা কিছু পড়ি সেটা জীবন থেকে বিচ্ছিন্ন কিছু। জীবনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকাটা, সেটার যে একটা ঘনিষ্ঠ প্রয়োজন আছে। ইফ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস ট্রুথ, ইফ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস রিয়ালিটি, তাহলে আমার ওর সম্বন্ধে রাস্তায় কোনো একজন সেক্স ওয়ার্কারকে দেখলে আমার ভেতরে যে জাজমেন্ট কাজ করবে, এবং আমি ওকে একেবারে সাথে সাথে একটা বক্সে ফেলে দেব যে হিয়ার কামস আ পারসন হু ইজ বাই ডিফল্ট, বাই ডিজাইন, সামথিং ইভিল, সামথিং ব্যাড, রাইট? সো দিস ইজ তুমি যে কথাটা মাত্র বললা যে মৃত্যুর পরে একটা কবরের জায়গা পায় না। So, this is socially produced reality. রিজভি, তোমার কাছে একটা প্রশ্নে আসি, সেটা তুমি যেটা বললা যে এই মুহূর্তে তোমরা 23টা দেশে অপারেট করছো এবং তোমরা ইয়াং ছেলে মেয়েদেরকে এম্পাওয়ার করছো, ইনক্রেডিবলি কমেন্ডেবল। এবং যেটা তোমরা অ্যাকমপ্লিশ করেছো, দিস ইজ মাইন্ড বগলিং। হাউ ডু ইউ বিল্ড আ নেটওয়ার্ক? শুধুমাত্র নেটওয়ার্কই তো না, র্যাপোরও ব্যাপার আছে। যে একটু আগে যে সুমি যে কথাটা বললো, তুমি একটা you go to a place and then you build relationship with somebody. It takes time, and then respecting that relationship. So what was your experience of connecting with the youth of 23 different countries? How did you do it, and how do you maintain that kind of rapport, that relationship that is needed for the kind of work that you do? আমাদের আসলে নেটওয়ার্কটা হয়েছে বিকজ আমরা অনেকগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস এর সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল, বা আমরা ওদের সাথেও কাজ করতাম। তো এরকম করে আমরা দেখা যেত যে অনেক কনফারেন্সে যেতাম, বা বাইরে অনেক জায়গায় আমরা যখনই ঘুরতে যেতাম, সো আমাদের যে নর্মাল কনভারসেশনটা থাকতো, আমরা ওই জায়গাটাতে সোশ্যাল ইস্যুস গুলো নিয়ে দেখা যেত যে আমাদের কনভারসেশনস গুলো হতো। এবং আমাদের বন্ধু যাদেরকে বানাতাম, এমন বন্ধু আমরা সিলেক্টিভ বন্ধু বানাতাম যে যাদের সাথে যারা এই টাইপের কনভারসেশন গুলো লাইক করে। হ্যাঁ,
তো দেখা যেত যে দেশ বিদেশের বিভিন্ন বন্ধুদের সাথে যখন এই টাইপের কথাগুলো বলতাম এবং আমাদের আইডিয়াস গুলো শেয়ার করতাম যে আমরা এরকম সিমিলার কিছু কাজ করছি, তোমরা কি এটার সাথে জয়েন করতে চাও কিনা, তখন ওরা যখন আমাদের ইম্প্যাক্ট দেখতো বা আমাদের স্টোরি শুনতো বা ওরা দেখতো যে আমাদের সোশ্যাল মিডিয়াতে ঢুকে যে আমাদেরকে একটু রিসার্চ করতো, তখন আর কি ওরা ইমপ্রেসড হয়ে যেত আর কি। ওরা ওরা বলতো যে ওয়াও, মানে আমিও তো এই মুভমেন্টটাতে আমিও জয়েন করতে চাই। তো এইভাবে করে আমাদের নেটওয়ার্কটা বিল্ড হয়েছে এবং আমরা যেহেতু বাইরে পড়াশোনা করার সুযোগ পেয়েছিলাম, ওইখানে আমাদের অনেক দেশের বন্ধু বান্ধব হয়েছিল। তো ওইভাবে করে শুরুতে দেখা যেত যে আমরা ফ্রেন্ডদেরকে অ্যাপ্রোচ করতাম যে তোমরা আমাদের সাথে জয়েন করবে কিনা, বিকজ আমরা উই আর ডুইং দিস সোশ্যাল ওয়ার্ক, আমাদের নিজেদের কমিউনিটিকে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য, ইস্যুস গুলো সলভ করার জন্য। তখন ওই আমাদের সাথেই আমাদের ভয়েসকে একো করে ওরা আমাদেরকে জয়েন করলো। এভাবে করে যখন ইম্প্যাক্ট আরো বাড়তে থাকলো দিনকে দিন, তখন আরো মানুষজন দেখা যেত যে আমাদেরকে ইমেল করতো বা আমাদেরকে মেসেজ পাঠাতো আমাদের আমাদের সোশ্যাল মিডিয়ার পেজগুলোতে। তো ওইভাবে করেই আসলে আমাদের নেটওয়ার্কটা বিল্ড করা। এবং সেকেন্ড পার্টের কোয়েশ্চেন ছিল যে এই রিলেশনটা যে বিল্ড করো, আমি বিফোর আই মুভ অন, we see an international we see a friend from India, Monday. Hello. Welcome, and see your conversation right now is somebody from India as in a dropped in, and thank you. Hey, Monos, thank you for joining. এবং আমি তোমাকে আরেকজন আমাদেরকে জয়েন করেছেন, উনিও ইন্ডিয়া থেকে জয়েন করেছেন, ডক্টর সঙ্গীতা রয়। একটা কোয়েশ্চেন যে hygiene and the accompanying questions of cleanliness and dirt have historical and current connections with subordinate castes in India, religions and poverty. Hence, certain kinds of people are constructed as lacking the knowledge around hygiene. Can you reflect on how you address and navigate the space between educating on issue on hygiene and not reinforcing historical stereotypes of marginalization? Very tough এবং খুব টাইমলি কোয়েশ্চেন, যে আমরা যখন কোন একটা মার্জিনালাইজ কমিউনিটিতে যাই, আমাদের এই ধরনের একটা পারসেপশন থাকে যে ওরা হয়তো ওই ক্লিনলিনেস, ওই ভ্যালুগুলা জানে না। এবং বিশেষ করে বাংলাদেশে এতটা প্রখর না হলেও ভারতের প্রেক্ষাপটে কাস্ট, যেই বর্ণ বৈষম্য, সেটা তো খুবই প্রখর। তো সেক্ষেত্রে ওই স্টেরিওটাইপটা যেন আমরা পুনরায় রিইনফোর্স না করি, সেটা করার ক্ষেত্রে আমি তোমার কাছে আবার আসবো রিজভি, মানে আমি সেকেন্ড হাফ অফ দ্য কোয়েশ্চেন হ্যাজন্ট বিন অ্যাড্রেসড। আমি সমীকে প্রথমে সরি টু পুট ইউ অন দ্য স্পটলাইট, যে এই ক্ষেত্রে তোমরা কি করছো? কোন একটা মার্জিনালাইজ কমিউনিটিতে যাচ্ছ তাদের সাথে কাজ করার জন্য, বাট এট দ্য সেম টাইম নট টু রিইনফোর্স দ্য স্টেরিওটাইপ, ও এরা তো মেথর পট্টিতে থাকে, এরা তো আর পরিষ্কার পরিচ্ছন্নতা কি বুঝবে। That is a very thought-provoking question indeed. So the thing is, marginalized community, আমি যেটা শুরুতেও বলেছিলাম একটু করে, যে আমরা কিন্তু শুরুতেই ধরেই নেই না যে ও এরা তো অমুক কমিউনিটি, সো ওরা জানে না বা পারবে না। এই জিনিসটা কিন্তু আমরা এইভাবে ইমিডিয়েটলি আমরা উই ডোন্ট অ্যাসিউম ইট। আমরা ফার্স্টে যাই, যাওয়ার পর আমরা উই ডু সার্ভে, আমরা ফোকাস গ্রুপ ডিসকাশন করি, আমরা ইন ডেপথ ইন্টারভিউজ করি, করে তারপর আমরা বোঝার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি তাদের লেভেলটা কোথায়। হ্যাঁ, তখন যদি আমাদের মনে হয় যে না এই ইয়েটা লাগবে না, এখন পর্যন্ত ওরকম আমরা পাইনি আনফরচুনেটলি, যে যেখানে আমাদের মনে হচ্ছে না এখানে আর প্রজেক্ট করা দরকার নাই বিকজ দে নো এভরিথিং, এই জিনিসটা এখনো হয়নি আনফরচুনেটলি। বাট এখন পর্যন্ত যেসব কমিউনিটিতে আমরা গিয়েছি, দেখেছি, মানে উই কুড সি ইট ফার্স্ট অফ অল, মানে একদম আশেপাশে দেখে একটা কমিউনিটিতে ঢুকলে বোঝা যায় যে কিরকম ওদের ইয়েটা, সিচুয়েশনটা। আর যখন কথা বলেছি তখন মাইন্ডসেটের ব্যাপারটা আমরা আরো বেশি উপলব্ধি করেছি, বিকজ মাইন্ডসেট শিফট করতে কিন্তু এটা লম্বা একটা সময় লাগে, ইট টেকস লং টাইম, রাইট? তো আমাদের একটা প্রজেক্ট দিয়েই হবে না। তো এই জন্য আমরা উই ফোকাস অন ফলোইং আপ আ লট, যে আমরা আবার ফেরত যাচ্ছি কিনা, বুঝতে পারছি কিনা তাদের কি অবস্থা। এই যে কোভিড-19 যখন আমরা প্রজেক্ট করতে গেছিলাম সেক্স ওয়ার্কার্সদের কমিউনিটিতে, বাট আমরা ওই সোয়ারেজ ওয়ার্কার্স কমিউনিটিটাতে গিয়ে একটা ঘুরে আসছি, জাস্ট তাদের সাথে একটা হাই হ্যালো করা, বুঝে মানে কথা বলা, এবার কোনো প্রজেক্ট করি নাই, বাট উই মেইনটেইন দ্যাট রিলেশনশিপ। তো আমরা মানে ইমিডিয়েটলি ওইভাবে চিন্তা করে নেই না যে না তারা তো জানেই না, আমরা ফার্স্টে গিয়ে বোঝার চেষ্টা করি, তারপরে তাদের ওই লেভেলটা বুঝে তারপর আমরা ডিজাইন করি যে না এই কমিউনিটিটা হাত ধোয়াটা জানে অলরেডি, তাহলে মেবি আই ডোন্ট হ্যাভ টু স্পেন্ড
30 minutes of my 1 hour session on hand washing, for example. হ্যাঁ, বাট আমরা যদি একটা আবার আমরা এটাও ডেলিভারি মেথডটাও চিন্তা করি, কন্টেন্টের কথাটাও চিন্তা করি। এখন আমি ধরেন যেটা বললাম যে সেক্স ওয়ার্কার্সদের কমিউনিটিতে গিয়ে আমি বাংলা একটা গান ছেড়েছি, কেন? বিকজ এটা আমরা করে দেখেছি যে যখন আমরা নর্মাল স্কুল টিচার স্টুডেন্টের মতো একটা নর্মাল লেকচারের মতো দিচ্ছি, তারা শুনছে না। তো ওখান থেকে আমরা শিখেছি যে না, আমাদের অ্যাকচুয়ালি তাদেরকে একটু কানেক্ট করতে হবে, কিভাবে তাদেরকে একটু উনারাই নিজেরাই বলেছেন যে হ্যাঁ আপা গান ছাড়েন, এটা করেন, মানে বলছে। তারপরে হচ্ছে অনেকে আমাদেরকে সাজেস্ট করছে আগের দিন স্টেজ বানিয়েন না, বিকজ তারা রাতের বেলা ড্রাঙ্ক হয়ে যায়, তারা হচ্ছে স্টেজ ভেঙে ফেলবে, এই ধরনের আমরা শুনেছি। তো আমাদের অনেক আর্লি ইন দ্য মর্নিং গিয়ে তারপর আমাদের স্টেজটা বানাতে হচ্ছে সকাল সকাল। এই ধরনের জিনিসগুলো আমরা করতে করতে মেইনলি শিখেছি। আবার ধরেন আমি একটা স্কুলে যাচ্ছি, স্কুলের চিলড্রেনদের সাথে কথা বলবো, তখন আমি ডেফিনেটলি আমি এখন সিনেমার গান ছাড়বো না। তখন হচ্ছে আমরা একটা মিনা কার্টুনের যে স্যানিটেশনের উপর এপিসোডটা আছে ওইটা ছাড়বো, একটা অ্যানিমেটেড একটা কার্টুনের একটা ভিডিও ছাড়বো, একটু গেম খেলবো বাচ্চাদের রিলেটেড, যেরকম বাচ্চাদেরকে দিয়ে ক্রাফট মানে পেইন্টিং করায়, তারপর বলবো যে হ্যাঁ এখন তোমরা যে স্টেপটা শিখেছো ওইটা তুমি এখন হাতটা ধুয়ে তুমি পেইন্টটা ক্লিয়ার করো। মানে এই ধরনের জিনিসটা হচ্ছে আমরা ইমিডিয়েটলি উই ডোন্ট অ্যাসিউম, সো দ্যাট আমরা ওই ধরনের মানে হিস্টোরিক্যাল স্টেরিওটাইপ গুলো আমরা নিজেরা আবার এক্সারসাইজ না করি। সো উই আর ভেরি কনসিয়াস অ্যাবাউট দ্যাট। But yeah, we definitely at first we try to understand, and then based on our findings, based on our survey results, we design our workshops. Wonderfully actually explained, Shomi. রিজি, তোমার কাছে আবার ফেরত আসি, সেটা হচ্ছে তুমি যেটা বললা যে দিস ইজ হাউ ইউ বিল্ড আ নেটওয়ার্ক। আমার কোয়েশ্চেন হচ্ছে নেটওয়ার্কটা বিল্ড করা দ্যাটস আ ভেরি টাফ টাস্ক, বাট ইউ ডু ইট। কিন্তু তারপরে ওই রিলেশনশিপটাকে অনার করা এবং সেই ওদেরকে ওই জায়গা থেকে, সাধারণত আমরা সোশ্যাল সায়েন্সে রিসার্চ করার আগে একটা জিনিস শিখি যে রেসিপ্রসিটি, যে তুমি যে কোনো একটা কমিউনিটি থেকে রিসার্চ করছো, ওদের পরে রিসার্চ করে তুমি তো তোমার ডিসার্টেশন লিখছো, তোমার নাম হয়ে যাচ্ছে ডক্টর রিজভি, ফাইন, ইউ গট ইউর পিএইচডি। বাট রেসিপ্রসিটি, যে ওই কমিউনিটিতে তোমার কন্ট্রিবিউশন কি, তুমি কি কমিউনিটির অংশ হতে পারছো কিনা, ওদেরকে ওদের মতো করে বুঝতে পারছো কিনা, এক্ষেত্রে তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা, একেবারে মানুষদের সাথে কাজ করা, 23টা দেশের মানুষের সাথে কাজ করছো, it's a mammoth task, hats off to you. How do you respect that relationship and understand them in their uniqueness? কমিউনিটি বিল্ডিং এর মধ্যে আসলে রিলেশনশিপটা ক্রিয়েট করাটা আমি মনে করি যেটা সবচেয়ে জরুরি কাজ। কারণ এইটা বিকজ একটা নাইজেরিয়ার একটা মানুষের সাথে আমি যেভাবে কথা বলবো, বিকজ ওদের কালচারাল ব্যাকগ্রাউন্ডটা ডিফারেন্ট, আমি ইন্ডিয়ার একটা মানুষের সাথে ওইভাবে কথা বলতে পারবো না, কারণ ওদের কালচারাল ব্যাকগ্রাউন্ডটা ডিফারেন্ট। তো ওই জিনিসটা বুঝতে একটু সময় লাগে ডেফিনেটলি। আর আরেকটা জিনিস হচ্ছে কমিউনিকেশন গ্যাপ থেকে যায় অনেক সময় আর কি, যে দেখা যায় আফ্রিকার কিছু কিছু কান্ট্রিতে ওরা কিন্তু ইংলিশ বলতে পারে না, ওরা ফ্রেঞ্চ বলছে বা অন্য ভাষায় কথা বলছে। হ্যাঁ, তো এই জিনিসগুলোতে অনেকগুলো চ্যালেঞ্জ থেকে যায়। তো এইটা আসলে ওদের কালচার সম্পর্কে একটু আমাদের সবার আর কি রিসার্চ করতে হয়, যে ওদের সাথে কিভাবে কথা বলবো বা ওই সম্পর্কটা কিভাবে একটা লং টার্ম রিলেশনশিপে আমরা বানাতে পারি। তো এইটার জন্য আমরা আমাদের টিম, যেটা আমাদের গ্লোবাল টিম, আমরা বসে আর কি ওইভাবে করে রিসার্চ করি যে আমরা নতুন যদি কোনো কান্ট্রিতে আমরা রিচ করি, তাহলে ওই রিসার্চটা করা হয় আর কি সবার আগে, আমাদের গ্লোবাল টিম সবাই একসাথে বসে। আর আরেকটু আমি যদি অ্যাড করি এই জায়গাটাতে, যে আমরা আরেকটা জিনিস যেটা করি যে সেন্স অফ কমিউনিটি, হ্যাঁ, এই ফিলিংটা দেওয়া আমাদের ধরেন ভলান্টিয়ার্সদেরকে বা মেম্বার্সদেরকে, যে তারা যেন মনে করে যে দে আর পার্ট অফ দিস ফ্যামিলি। ওই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো তারা যেন বুঝে যে হোয়াট দে আর ডুইং ইজ অ্যাকচুয়ালি মেকিং অ্যান ইম্প্যাক্ট। তো তাদেরকে সেলিব্রেট করা, তাদের কাজটাকে কিছু ইনসেন্টিভাইজ, একটা থ্যাংক ইউটাও কিন্তু ইট মেক্স আ লট অফ ডিফারেন্স। হ্যাঁ, সো ওই জিনিসগুলো ইজিলি কমিউনিকেট করা, একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ মেনটেন করা। তারপরে একটা চ্যালেঞ্জ ফেস করছি যে হে আমার আজকে আমি পারছি না, এই জিনিসগুলোতে একটু ফ্লেক্সিবিলিটি অ্যালাউ করা। বিকজ একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য হচ্ছে যে টাইম জোন ডিফারেন্সটা, যে এত দেশের মানুষ একটা মিটিং ফিক্স করা খুবই বিষয়, যে টাইমটা কখন হবে। সবাই দেখা যায় সব প্রোগ্রাম অ্যাটেন্ডই করতে পারে না লাইভে ধরেন, তো তাদের রেকর্ডেডটা ইয়েটা দেখতে হয় ফর এক্সাম্পল। তো এই জায়গাগুলোতে কিছু কিছু ছাড় দেয়া, একটু বেনিফিট অফ ডাউট দেওয়া, বিকজ যখন আমরা অনলাইনে কাজ করার সময় এই জিনিসটা দিতেই হয়। তো সবসময় খুব বেশি একদম না, ইউ হ্যাভ টু ডু দিস, ইউ হ্যাভ টু ডু 2 projects in 2 months, এই জিনিসগুলো না করে আমরা একটু একটা ফ্রেন্ডলি একটা কমিউনিকেশন মেনটেন করার চেষ্টা করি। সো when they feel like they're being trusted, they are being celebrated, and they're part of this family,
I think that is when they also feel that motivation, মানে অটোমেটিক তাদের মধ্যে ওই জিনিসটা কাজ করে যে না আমার কিছু করতে হবে, I want to contribute to this movement. So I think ওইটাও একটা রোল প্লে করে আর কি। আর আমাদের অর্গানাইজেশনের স্ট্রাকচারটা হচ্ছে একটা মানে ফ্ল্যাট স্ট্রাকচার আর কি। এখানে এরকম না যে আমি আর শমি হচ্ছে কো-ফাউন্ডার, সো আমরা যা বলবো তাই, এটা না। মানে আমাদের হচ্ছে আজকে যে মেম্বারটা জয়েন করলো ওরও মতামতের আমরা ভ্যালু করার চেষ্টা করি আর কি। Absolutely critical, absolutely critical. আমি যেহেতু আমি 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 আমার স্টুডেন্টদেরকে, অর্থাৎ আমি এখানে সমাজবিজ্ঞান, সোশিওলজি, আমার ছাত্রছাত্রীরা এখানে যেই ইউনিভার্সিটিতে আমি কাজ করি, ওদেরকে সাধারণত, এবং আমার অধিকাংশ ছাত্রছাত্রী হচ্ছে সাদা, মেজরিটি ছাত্রছাত্রী হচ্ছে সাদা, তো ওদেরকে আমি একটা খুব চ্যালেঞ্জিং এবং খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন করি। সেটা হচ্ছে, প্লিজ ইন্ডিয়াতে গিয়ে কিংবা বাংলাদেশে গিয়ে কিংবা আফ্রিকার কোনো একটা দেশে গিয়ে একটা কালো বাচ্চাকে কোলে করে ছবি তুলে নিজের যে সেভিয়ার কমপ্লেক্সটা আছে, যে তুমি পৃথিবীর নিপীড়িত মানুষদেরকে একেবারে উদ্ধার করে দিচ্ছ, দেখো যে এই দেখো দেখো অ্যাপ্রিসিয়েশন দেখো, আমি ওনাকে চিনি না কিন্তু বিউটিফুল মানে কমেন্ট, যে been working with Awareness 360 for the last 4+ years, one of the best decisions I've ever made. The experience has been truly extraordinary. Thank you, Rusman. This is what makes your day, right? It's like, okay, you have actually made some changes, you have brought changes, smiles on faces. কিন্তু তোমাদেরকে আমি আমার মানে ageism বা বয়স, I am not playing the age card here. I'm coming from a place of humility, please. And one of the things that I want to discuss about in our generation gap, and we will get into in a minute, আরেকটা ব্যাপার হচ্ছে যে we live in a very difficult time of মানে কি বলে global narcissism is an epidemic. যে আমিত্ব বা আমি শ্রেষ্ঠ, ধরো আমি কোনো একটা গ্রামে গিয়ে কোনো একটা স্কুলের বাচ্চাদেরকে পড়াচ্ছি, it's all about me. It's about মানে ব্যক্তি পূজা, মানে ব্যক্তি কেন্দ্র হয়ে যাওয়া, কাজ না, ব্যক্তি শ্রেষ্ঠ হয়ে যাওয়া। এই যে ব্যক্তি পূজাটা করলে যেটা হয়, যাদের জন্য আমরা কাজ করছি সেই কাজটা গৌণ হয়ে যায়, সেকেন্ডারি হয়ে যায়, তখন it becomes all about me. So I know it's a tough question, এবং I know that we are not always prepared, to when I hear this question to both of you. I'll start with Shomi, because and there's almost a gender aspect here. বিশেষ করে আমরা ছেলে মানুষরা, আমাদের তো খুব attention প্রয়োজন, we are the heroes of the world, supermans of the world, batmans of the world. তো সেক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে কিভাবে কাজ করলে সেই হিউমিলিটি, সেই shared humanities, it's not about me, ওই ইগোটাকে কিভাবে ফাইট করা, not to work from a place of মানে কি বলে savior complex, এটাকে কিভাবে কমব্যাট করা যায়? Want to hear it from your perspective. Thank you, ভাইয়া। মানে অনেক important একটা topic in itself. Well, yeah, it's a bit complex. First of all, আমার মনে হয় যে you very rightly pointed out যে there is a clear lack of global solidarity. তাই না? আমরা এখন COVID-19 এর এক্সাম্পলটাই যদি দিই, আমরা টয়লেট পেপার নিয়ে ফাইট করেছিলাম শুরুতে, এখন আমরা ভ্যাকসিন নিয়ে ফাইট করছি। তো আমার মনে হয় যে ওই আমিত্ব ব্যাপারটা আমাদের মানে ওয়ার্ল্ড লিডার থেকে শুরু করে একদম আমাদের সব মানে একদম পর্যন্ত সবার মধ্যে এই জিনিসটা আছে যে আমার টাকা আছে, আমি 4 গুণ বেশি ভ্যাকসিন কিনে রেখে দিলাম। তো ল্যাক অফ এমপ্যাথি, এটা আমরা অনেক বেশি নোটিস করি। And I think it is so important that we become empathetic in a sense. যে এমপ্যাথি কিন্তু মানে 3 ধরনের আছে। যে ফার্স্টটা হচ্ছে যে আমি আপনার পা ভেঙেছে, হ্যাঁ আই এম সরি যে আপনার পা ভেঙেছে। সেকেন্ডটা হচ্ছে যখন আমি অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড করবো আপনার পেইনটা, যে ও আপনার পা ভেঙেছে, and then I'll remind myself যে আমারও একবার হাত ভেঙেছিল and it hurt, so I'm really sorry. That's the second kind of empathy. And the third kind of empathy যেখানে আমাদের যাওয়া উচিত, সেটা হচ্ছে যে আপনার পা ভেঙেছে, হাউ ক্যান আই হেল্প ইউ? আপনাকে আমি ডাক্তার কাছে নিয়ে যাবো? ক্যান আই টেক কেয়ার অফ ইউর চাইল্ড while you go to the doctor? হাউ ক্যান আই হেল্প ইউ? ওই যে একটা অ্যাকশন ওরিয়েন্টেড একটা মাইন্ডসেট, ওই ধরনের এমপ্যাথিটা আমার মনে হয় এক্সারসাইজ করা উচিত। and that is something like we at Awareness 360 try to do, বা আমরা এনকারেজ করি আমাদের ভলান্টিয়ার্সদেরকে, যে নিজেকে অন্যের জায়গায় বসানোর, এটা নিজের প্রিভিলেজটাকে রেকগনাইজ করা। এবং যখন আমরা এই সমস্ত কমিউনিটিতে যাচ্ছি,
ওই লার্নিংস গুলো বাসায় এসে যেন আমরা রিফ্লেক্ট করি। ইটস নট অ্যাবাউট নাম্বারস যে হ্যাঁ আমি এতজন মানুষ ছিল, বাট আমরা অ্যাকচুয়ালি তাকে তার লাইফস্টাইলটাতে কতটা ইম্প্যাক্ট আনতে পারছি, সে কতটুকু শিখতে পারছে এবং বিহেভিয়ারাল চেঞ্জটা আসছে কিনা, এই জিনিসগুলোতে আসলে ফোকাস করাটা আমার মনে হয় অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। যে একটা এমপ্যাথেটিক মাইন্ডসেট নিয়ে সবাইকে দেখা, ইটস নট অলওয়েজ অ্যাবাউট মি, বিকজ তাহলে তো ওই ফুলফিলমেন্টটা আসলো না। হ্যাঁ, সমাজসেবা ইজ নট জাস্ট অ্যাবাউট হ্যাঁ আমি গেলাম ছবি তুললাম। এন্ড অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট এখানে আরেকটা বলি, আমাদের একটা আছে যে জিরো বাজেট পলিসি। হ্যাঁ, বিকজ আমরা আমাদের ফান্ডিং নিয়ে চ্যালেঞ্জ তো ডেফিনেটলি থাকে, এটা সব এরকম ইউথ লেড অর্গানাইজেশন ফেস করে। তো আমাদের একটা জিরো বাজেট পলিসি আছে, যেখানে আমরা বলি যে এনকারেজ করি যে বাজেট যত ক্লোজার টু জিরো হবে তত ভালো প্রপোজাল। কেন? বিকজ আপনি আননেসেসারি যত কস্ট আছে ওগুলো কাট ডাউন করবেন। আপনার তো সবখানে ব্যানার প্রিন্ট করার দরকার নেই, প্রত্যেক প্রজেক্টে 100টা ব্যানার প্রিন্ট করে কি হবে? ইটস নট এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, প্লাস হচ্ছে ইটস ওয়েস্ট অফ মানি। আপনি একটা ব্যানার থাকলেই হলো। টি শার্ট প্রত্যেকটা প্রজেক্টের জন্য প্রিন্ট করার তো দরকার নেই, একটা টি শার্ট বানালেই হয়, আপনি লোগো দিয়ে যদি লাগে সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে when you have to have that identity যে you're different. ফর এক্সাম্পল, আমরা যখন সেক্স ওয়ার্কার্স কমিউনিটিতে যাই, টি শার্ট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, তো আমরা নিজেদেরকে আইডেন্টিফাই করতে পারি। বাট যখন একটা রেগুলার একটা স্কুলে যাচ্ছি, আমরা স্কুলের প্রজেক্টের স্ক্রিনটা ইউজ করতে পারছি, ওখানে তো আমার ব্যানার প্রিন্ট করার দরকার নেই। ইটস নট অলওয়েজ অ্যাবাউট মানে শো ডাউন যে আমি গিয়ে খুব প্রজেক্ট করে সেভ করে ফেললাম। And I'm sure Rizvi will talk about our recent fundraiser, and ওখানে একটা মজার স্টোরি আছে। বাট মানে ওই জিনিসটা আসলে আমার মনে হচ্ছে কনসিয়াসলি আমাদের প্র্যাকটিস করা উচিত। ইটস নট অলওয়েজ অ্যাবাউট মি, বা আমি গিয়ে খুব সমাজসেবা করে মানে আই এম চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড, বাট ইট রিয়েলি শুড বি অ্যাবাউট আমি কতটুকু ট্রু লং টার্ম ইম্প্যাক্ট আনতে পারছি, আমি কমিউনিটি গুলার পেইন পয়েন্টটাকে গেইন পয়েন্টে কনভার্ট করতে পারছি কিনা, যে আমার ইন্টারভেনশনে তাদের কোনো অ্যাকচুয়াল রিয়েল চেঞ্জ আসছে কিনা। তো আই থিঙ্ক ওই জিনিসটা একটু মাইন্ডফুল থাকা উচিত। দ্যাট ইজ রিয়েলি হোয়াট উই at least try to আমি তোমাকে এই প্রশ্নটা কিন্তু করেছি নট ফ্রম আ প্লেস অফ মানে কি বলে মরাল মানে সুপিরিয়রিটি। আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক হিসেবে তোমাকে বলছি, সেটা হচ্ছে যে আমাদের পৃথিবীতে যত ধরনের প্রফেশন আছে, আমাদের সোশিও ইকোনমিক কনটেক্সটে যত ধরনের মানুষের নার্সিসিস্টিক হওয়ার খুব চান্স থাকে, তাদের মধ্যে ওয়ান অফ দ্য প্রফেশন হচ্ছে টিচার। কারণ দেখো, আমি যখন ক্লাসরুমে ঢুকছি তখন তো আমার তো অনেক প্রিভিলেজ, আমার স্টুডেন্টরা আমাকে, এবং আমাদের কালচারাল ব্যাকগ্রাউন্ডের কারণে আমরা অলমোস্ট টিচারদেরকে মানুষ মনে করি না। কথাটা কিন্তু বাই দ্য ওয়ে, লিসেন, বিষয়টা হচ্ছে এরকম যে মানুষ মনে করেন ব্যাপারটা এরকম, মানুষ ব্যাপার হচ্ছে আমিও মানুষ, আই হ্যাভ ফ্লস, ফলস, অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন, ইগো, হেট্রেড, আই ক্যান বি ইকুয়ালি ভায়োলেন্ট। তো আমরা যখন টিচারদেরকে এই ধরনের কোনো প্রশ্নই করতে চাই না, তখনই তুমি দেখো যে কোনো একটা কুমিল্লায় জেলা একটা বাচ্চা ছেলে, সে মানে টিচার তাকে মেরে তার কান নষ্ট করে দিচ্ছে, অথবা চিটাগাং একটা বাচ্চাকে মেরে সে মেরে ফেলতেছে, এভাবে পেটাচ্ছে, তাই না? তো আমি কোয়েশ্চেনটা মোরাল সুপিরিয়র থেকে করি নাই, কোয়েশ্চেনটা করেছে যে বেসিক্যালি আমরা যে সময়টাতে বাস করি, সেই সময়টাতে আমাদের আমিত্ব, আমাদের নার্সিসিজম, ইটস আ ট্যাকটিক টু এঙ্গেজ ইউ। যে আমি সোশ্যাল মিডিয়াতে একটা ছবি দিলে কতজন মানুষ আমার ছবিতে বলবে যে ভাই আপনার মানে কি বলে চেহারায় রোশনাই হয়ে আসছে, সরি মানে আই এম ইউজিং ভেরি পেটি ল্যাঙ্গুয়েজ, but this is true যে it's an epidemic, it's a tool of engaging us. so ওই জায়গাটাতে নিজেদেরকে রিমাইন্ড করা, তো সেখানে আবার জেন্ডারের ব্যাপার আছে, and all of these things are important. রিজভি, মানে your মানে সেলফ এক্সামিনেশন and আন্ডারস্ট্যান্ডিং অফ দ্যাট। আচ্ছা, আমি হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস 360 উদাহরণটা টানি। সেটা হচ্ছে যে আমরা আমাদের মধ্যে একটা ব্যাপার আছে যে মানে অ্যাওয়ারনেস 360 না, জেনারেলি একটা ব্যাপার আছে যে আপনার অন্যের প্রবলেমটা কিভাবে আমি সলিউশনটা দিব সেটা আমি খুব ভালো বুঝবো, মানে এইভাবে করে চিন্তা করি। তো এটা তো আসলে সম্ভব না। আপনার প্রবলেমটা আপনি ভালো মতো বুঝেন যে আপনি কতটুকু সাফার করছেন এবং এটার সলিউশনটা কি হবে। তো এটার কারণে আমরা আমাদের মেম্বারসদেরকে যেটা বলি যে ওদের কমিউনিটির যে প্রবলেমস গুলা বা ইস্যুস গুলা সেটা ওদেরই আইডেন্টিফাই করতে হবে, এবং আমরা হচ্ছে রিসোর্সেস, টুলস এবং গাইডলাইন গুলো দিয়ে দিতে পারি যে তোমরা এইভাবে করে জিনিসগুলো সলভ করতে পারো। বাট আমরা ওদেরকে ফুল ফ্রিডম দিয়ে দিই। ইভেন ফান্ড রেজ থেকে শুরু করে ফান্ডটা কিভাবে ইউটিলাইজ করবে, ওই বাজেটটা ওরা কিভাবে তৈরি করবে, এই জিনিসগুলো আমরা শিখিয়ে দেই। বাট বাকি সব জিনিসগুলো কিন্তু আমাদের মেম্বার্সরা করে। সো এই স্বাধীনতাটা দেওয়াটা খুব জরুরি আমি মনে করি, কারণ অন্য কারোর প্রবলেমটা আমি যতটুকু বুঝবো বা আমি যতটুকু সলিউশনটা সেটা করতে পারবো, এটার থেকে ও নিজে আরো এই জিনিসটা বেশি ভালো বুঝতে পারবে আর কি।
ওই সমী যেটা বললো যে অন্যের জুতাটা নিজের পায়ে নিয়ে আর কি চিন্তা করা আর কি, সো ওইভাবে করে। Yeah. আচ্ছা, now I'm going to ask a very মানে কি বলে almost like personal মানে but very contextual for Bangladesh যে আমি বাংলাদেশে আমি একজন শুধু শিক্ষক না, একজন প্যারেন্ট হিসেবে যেটা মনে করি যে I have a teenage son and I think there is a huge generation gap যে আমরা আমাদের জায়গা থেকে we are looking at you from our experience, আমাদের যে সময়টা ছিল সেই সময়টা থেকে আমরা স্কুল কলেজে যেতাম, লেখাপড়া করতাম, চাকরি বাকরি পেতাম, sort of like set. কিন্তু you're going through a time যেটাকে আমরা বলি fourth industrial revolution, বলি এটাকে আমরা মানে ডিজিটাল ডিসরাপশন, অর্থাৎ এটাকে অনেক রিসার্চাররা বলেন যে এক্সপোনেনশিয়াল টাইম। আগে যে জিনিসটা হওয়ার জন্য প্রয়োজন ছিল 100 বছর 200 বছর, এখন সেটা হয়ে যায় 3-4 বছরে। সো যেটা বেসড একদম ট্রুথ ফর হোয়াট ইট ইজ, দ্য কোল্ড রিয়ালিটি উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, বাট উই আর ইন আ পজিশন অফ ইউর মানে বড় ভাই, গার্ডিয়ান, টিচার, প্যারেন্ট and all that position. So help us to understand, let's say the parent generation or the older generation, that মানে what are the things from your experience that you think that we don't see, আমরা দেখতে পাই না কিন্তু আমরা we assume করি যে তোমাদের রিয়ালিটি আমরা বুঝতে পারি। So where do you see those generation gaps and what would be your recommendation to bridge that gap? ছবি তুমি বলবে? Sure, okay. তো আমি যেটা ফেস করেছি বা আমরা যেটা ফেস করেছি সেটা হচ্ছে যে ইউথদেরকে মানে আমাদের বাংলাদেশি কনটেক্সটে যেটা দেখা যায় যে মানে ছোটদেরকে ছোট হিসেবে দেখা, হ্যাঁ, বাট এই মাইন্ডসেটটা নাই যে মানে ধরেন একটা কিছু আমি যদি একটা কোয়েশ্চেন করি আপনাকে, এটাকে বেয়াদবি হিসেবে নেওয়া হয় যে তুমি কি বুঝো, তুমি তো ছোট মানুষ। বা ধরেন একটা ফ্যামিলিতে একটা ইম্পর্টেন্ট ম্যাটার নিয়ে কথা হচ্ছে, ছোট জন যে আছে বা ইয়াং পার্সনটা যে আছে তাকে অতটা এঙ্গেজই করা হচ্ছে যে তুমি এসব বুঝবা না। কিন্তু আমরা কিন্তু এখন অনেক কিছু, কোভিড-19 টাইমেও দেখেছিলাম, বারবার কোভিড এক্সাম্পলটা আনি বিকজ ইটস রিসেন্ট, যে আমাদের কিন্তু মানে মানে হাতের মুঠোয় সবকিছু, রাইট? সো আমরা একটা গুগল করলে আমরা অনেক কিছু জেনে যেতে পারছি, এবং এই জিনিসটাকে পজিটিভলি অ্যাকনলেজ করা, মানে আমাদের রিলেটিভলি ওল্ডার জেনারেশন যারা, এটাকে যদি পজিটিভলি অ্যাকনলেজ করে যে না, মেবি দে হ্যাভ অ্যাক্সেস টু knowledge, access to information, maybe they know something that is worth knowing for me as well. তো ওই জিনিসটাকে অ্যাকনলেজ করা যে হ্যাঁ তুমি কি বলছো, আচ্ছা কেন বলছো এটা, এই যে আন্ডারস্ট্যান্ডিং একটা মাইন্ডসেট, যেন ছোট হলেও ভালো কিছু হয়তো বলতে পারে, or that person has the right to ask me a question back যে আমি কেন এটা বললাম, বা ওই যে মানে ইম্পোজ করে দেওয়ার যে একটা টেন্ডেন্সি থাকে ইউজুয়ালি। সো আমার মনে হয় এইখানে একটা বড় গ্যাপ আছে। আর আমাদের সাইড থেকে যেটা, যে আমরা আবার অনেক সময় মনে করি যে আমরা তো সব জানি, হ্যাঁ, আর বাবা মারা তো ব্যাকডেটেড বিকজ তারা তো ফেসবুকও চালাতে পারে না, ইনস্টাগ্রামও চালাতে পারে না, ওরকম একটা মাইন্ডসেট থাকে। বাট আমাদেরও এটা অ্যাকনলেজ করতে হবে যে উইজডম কামস উইথ এক্সপিরিয়েন্স, উইজডম কামস উইথ এজ। সো ডেফিনেটলি ওইটাকে আমরা টোটালি ডিসমিস করে দিতে পারি না। তো আমার মনে হয় দুইটা সাইড থেকে একটা মানে মিডল গ্রাউন্ডে আসা উচিত, যে আমাদের ওল্ডার জেনারেশন যারা, তাদের এক্সপিরিয়েন্স, তাদের উইজডম, অ্যান্ড আমাদের ইয়াঙ্গার জেনারেশন যারা, আমাদের, because এখন আমরা যে প্রবলেমগুলো নিয়ে কথা বলছি, we are the ones who will be experiencing it or suffering from it for a longer time compared to our older generation, right? So যে আমাদের যে ফ্রেশ পার্সপেক্টিভস, আমাদের যে নিউ ইনসাইটস, আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের যে ইনোভেটিভ একটা মাইন্ড আছে, ওখান থেকে আমাদের অনেক নতুন নতুন আমরা জিনিস আমরা আনতে পারি। তো ওই জিনিসটাকে ভ্যালু করা, অ্যান্ড দেন আমাদের বড়দের অ্যাডভাইস, বড়দের মেন্টরশিপ, বড়দের এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে দেন আমাদের একসাথে কাজ করার একটা মাইন্ডসেট থাকতে হবে। বাট ইমিডিয়েটলি তুমি তো ছোট, তুমি পারো না, ডিসমিস করে। আমরা গ্রেটা থুনবার্গকে দেখি, ছোট একটা মেয়ে সারা দুনিয়া পাল্টে দিল, রাইট? তো এই অনেক এক্সাম্পলস আছে। সো উই আর নেভার টু ইয়াং টু মেক চেঞ্জ। তো ওই জিনিসটা আমার মনে হয় বাংলাদেশের কনটেক্সটে স্পেশালি এটাকে আরেকটু আমাদের অ্যাকনলেজ করা উচিত। সো আই থিঙ্ক দ্যাট ইজ লাইক ওয়ান অফ দ্য বিগেস্ট গ্যাপ দ্যাট আই হ্যাভ নোটিসড পার্সোনালি। আমার কাছে যেটা মনে হয় যে ইন্টারজেনারেশনাল রিলেশনশিপসটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর হচ্ছে বায়োলজিক্যাল ফাউন্ডেশন অফ এজিং যেটা, এটা কিভাবে করে আমরা মানে পুরোপুরি বাদ দিয়ে আমরা ওইভাবে চিন্তা করতে পারি, এটা খুবই ইম্পর্টেন্ট। আর বাংলাদেশে স্পেশালি যেটা প্রবলেম আমার মনে হয় সেটা হচ্ছে কর্পোরাল পানিশমেন্ট, হ্যাঁ। আমাদের স্কুলগুলোতে দেখা যায় যে স্পেশালি, মানে আমি যদি বলি আমার
আমার ফ্রেন্ডরা যদি এটা শুনে আমার উপর হয়তো রাগ করবে, বাট আমার স্কুলে প্রচুর কর্পোরাল পানিশমেন্ট আমাকে ফেস করতে হয়েছে। আর যেহেতু আমি বোর্ডিং স্কুলে ছিলাম, টিচাররা প্রচুর মারতো। এটা একদম আমাদের স্কুলে অনেক সময় প্যারেন্টসরা এটাকে এনকারেজ করে যে আপনার হাতে দিয়ে দিলাম, আপনি যেভাবে পারেন ওকে পিটিয়ে মানুষ করেন, বা এরকম একটা মেন্টালিটি থাকে। আর প্যারেন্টসরা অনেক সময় মনে করে যে আমি যদি ধমকাই তাহলে হয়তো ছেলে ভালো কাজ করবে, বা একটু একটা চট দেই তাহলে হয়তো লেখাপড়া পড়তে বসবে। এই জিনিসগুলো খুবই ভুল ধারণা আমার মনে হয়। আমি যখন বাংলাদেশে পড়তাম তখন আমি কখনোই চিন্তা করতে পারতাম না যে আমি আমার স্কুলের বা কলেজের প্রিন্সিপালের সাথে গিয়ে আমি ডিরেক্টলি দেখা করতে পারবো। কারণ আমাদের ওই যে ওই কর্পোরাল পানিশমেন্ট বলেন বা ওই মানে টিচারদেরকে একটা ওয়ার্শিপের জায়গায় আমরা নিয়ে যাই। কিন্তু আমি যখন বাইরে পড়াশোনা করতে গিয়েছি, মানে আমি তখন দেখেছি যে কত ইজি টিচারদের সাথে কথা বলাটা, বা কত ফ্রেন্ডলি রিলেশনশিপটা, আর এখান থেকে অনেক কিছু শেখা যায়। যেরকম আমি সমী দুইজনই, মানে আমরা চাইলেই আমাদের ভাইস চ্যান্সেলর ছিলেন, উনার সাথে চাইলেই দেখা করতে পারতাম, এবং উনি আমাদেরকে খুবই পছন্দ করতেন। দেখা যেত যে উনার সাথে বসে একসাথে আড্ডাও দিচ্ছি আমরা, প্লাস হচ্ছে আমরা আমাদের বিভিন্ন আইডিয়া শেয়ার করছি যে আমরা এই জিনিসগুলো আমাদের ইউনিভার্সিটিতে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, কিভাবে আরো স্টুডেন্টদেরকে এনকারেজ করতে পারি যে আমরা যেটা করছি ওরাও যাতে আমাদের মতো এই জিনিসগুলো ফলো করতে পারে, পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কিছু করতে পারে। এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে বাংলাদেশে গ্যাপটা একটু বেশি, এই আমার কাছে পার্সোনালি মনে হয়। মানে আমাদের ওই হায়ারার্কিক্যাল চিন্তাটা অনেক অনেক বেশি। Yes, yes. And I think three of us can agree about one particular thing, যেহেতু আমার কাজ হচ্ছে পড়াশোনা মানে করানো, গবেষণা করা, আমি প্রায়ই এই কথাটা বলার সময় একটু সচেতন থাকার চেষ্টা করি। আমাদের বর্তমানে আমরা এরকম একটা বৈশ্বিক অতিমারির ভেতর দিয়ে যাচ্ছি, আমাদের মানসিক অবস্থা ভালো থাকে না, এবং আমাদের একটা কলোনিয়াল হিস্ট্রি থাকার কারণে, মানে ওয়েস্ট, মানে একটা আমাদের সাইকিক কলোনাইজেশনের কারণে মনের উপরে যে পশ্চিমা কিংবা ইউরোপিয়ান চিন্তার যে প্রভাব, সে প্রভাবের কারণে আমাদের এক ধরনের প্রবণতা আছে, সেটা হচ্ছে পশ্চিমা দেশের মানুষগুলোকে পেডস্টেলে বসানো, যে দে আর সুপিরিয়র অ্যান্ড উই আর ইনফেরিয়র। এই কথাগুলো বলার ক্ষেত্রে আমি সাবধান হওয়ার চেষ্টা করি। আমার এক্সপিরিয়েন্সের একটা কথা বলি, when I reach out to many Western scholars, it is easier to contact and get responses to whether it is a politician or a professor or a philosopher or a scholar from this part of the world. কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, কারোর সাথে যোগাযোগ করতে গেলে এ ধরনের একটা রিয়ালিটি আসে যে আমি সম্ভ্রান্ত পরিবারের কোনো মানুষ কিনা, আমার অর্থনৈতিক অবস্থান কোথায়, আমার দৃষ্টিভঙ্গি এবং আদর্শের অবস্থান কোথায়, এই বিষয়গুলো চলে আসে, কনসিডারেশনে চলে আসে। এই যে হায়ারার্কিক্যাল যে চিন্তাটা, সেই চিন্তাটা থেকে বের হওয়াটা আমাদের ভীষণ জরুরি, যে আই ক্যান বি ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড। আমার একটা বন্ধু খুব সুন্দর একটা কথা বলেছিল, কিন্তু কথাটা অনেক রিয়ালিটি আছে। সে বলছিল যে বলেছিল যে শোন, আমার যদি পুনরায় জন্ম নেই তাহলে আমি বাংলাদেশে বিদেশে জন্মাবো, তুমি হচ্ছে গুলশান কিংবা বসুন্ধরায়, কিন্তু তুমি সাদা হয়ে জন্মাবে, তাহলে আমাদের ওই পেডস্টেল। এবং যেটা হয় যে বাংলাদেশে যখন পশ্চিমা দেশের মানুষেরা যায়, তখন আমরা পারলে ওদেরকে কাঁধে করে ঘুরে বেড়াই, সবচেয়ে বড় প্লেটটা আগায় দিই। তুমি যখন নিউ ইয়র্কে আসো কিংবা তুমি যখন আমেরিকা কানাডাতে আসবা, তোমাকে বড় প্লেটটাকে আগায় দিবে। এবং তুমি একটু আগে যে একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়েছো সমী, প্রচন্ড সুন্দর একটা এক্সাম্পল দিয়েছো, সেটা হচ্ছে গ্রেটা থুনবার্গ। আজকে বাংলাদেশের যেই মেয়েটা ক্লাইমেট চেঞ্জের কারণে is getting sold to prostitution, it is data, it is research, ওই মেয়েটার কথা শোনার জন্য কি পৃথিবী প্রস্তুত আছে? তার কথা শোনার জন্য কি ইউনাইটেড নেশনে সে ফ্লোরটা দেয়া হবে? This is the question. এবং আমি শুনেছি যে গ্রেটা থুনবার্গ, I'm proud of her, she has done many things. ইউনাইটেড নেশনে গিয়ে পুরো পৃথিবীর যারা স্টেট লিডার তাদেরকে she held accountable. এবং বিশেষ করে আমরা যারা বড়, we messed up. We have given the world a story of endless economic growth. You know, মানে তো আমার এই গ্রেটা থুনবার্গের কথাটা ভীষণ মনে পড়ে, সেটা হচ্ছে যে মানে you have sold us fairy story, you have taken our future. It's incredibly powerful. প্রশ্ন হচ্ছে, আমি তোমাদেরকে অনুরোধ করি বিভিন্ন সময় তোমাদের যেহেতু বিভিন্ন যাওয়ার সুযোগ হয়, এই প্রশ্নটা করা যে আর ইউ রেডি টু হিয়ার দ্য গার্লস অফ
Bangladesh, do they get the due attention? Greta to শুধু Greta না. She's a Western white girl. She has a lot of privileges that comes because of racism, because of structure. সেই জায়গা থেকে, তাই না? So this is something very important. এবং I'm incredibly proud of you folks যে তোমরা এখন লিডারশিপ নিচ্ছ। কিন্তু একসময় বাংলাদেশে আমি আমার জেনারেশনের কথা বলেছি যে আমাদের কাছে মনে হতো যে ডেভেলপমেন্ট ওয়ার্ক শুধুমাত্র ওয়েস্টার্ন মানুষরাই করে, ওখান থেকে এসে ওরা আমাদেরকে হাত ধোয়া শেখায়, ওরা আমাদেরকে কিভাবে নদীতে সাঁতার কাটতে হবে শেখায়। আমি এটাকে ছোট করছি না, কিন্তু আমি মাইন্ডসেটের কথা বলছি। একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছেন আমাদের বুশরা আপা যে do you work on the mental health of the people of these communities? I think Apa is mentioning the marginalized communities. Rijvi answer করবো নাকি আমি যাব? Okay. Well, mental health নিয়ে আমরা অ্যাকচুয়ালি খুব একটা ডিপলি কাজ করার সুযোগটা আমাদের হয়নি, বিকজ ফার্স্ট অফ অল আমাদের ওই এক্সপার্টিসটা নাই, অ্যান্ড ইটস আ টপিক হুইচ ইজ ভেরি সেন্সিটিভ। মানে আমি চাইলেই কাউকে বলতে পারবো না যে ও আপনি এটা করেন ভালো হয়ে যাবেন, হ্যাঁ, বিকজ সবাই এটা ডিপেন্ডস ফ্রম পার্সন টু পার্সন, এবং এটা প্রফেশনাল ছাড়া হবে না। তো যেটা হয় যে ইউজুয়ালি আমরা যখন এই ধরনের কমিউনিটিতে যাই এবং আমরা দেখেছি যে তাদের মেন্টাল হেলথের, আমরা স্টোরিজ গুলো যখন শুনেছি আমরা বুঝেছি যে তাদের মেন্টাল হেলথে অনেক ইম্প্যাক্ট করছে, আর আনফর্চুনেটলি ওইভাবে ডিরেক্টলি আমরা মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে পারি নাই এখন পর্যন্ত। বাট যখন আমরা ধরেন কোনো হাই লেভেল পলিসি ফোরামে যাচ্ছি বা এই ধরনের জায়গায় আমাদের যারা লিডারশিপ ওয়ার্ল্ড লিডার্স আছে বা ডিসিশন মেকিং বডিতে যারা আছেন তাদের সাথে যখন কথা বলার সুযোগ হয়, তখন আমরা এই জিনিসটা মেনশন করি যে এই কমিউনিটি গুলোর মেন্টাল হেলথের উপর অনেক ইম্প্যাক্ট করছে। আমরা উই হ্যাভ ডান আ ফিউ লাইক ওয়েবিনার সর্ট অফ সেশনস মেন্টাল হেলথ নিয়ে, এটার উপর একটু অ্যাওয়ারনেস বিল্ড করতে, বাট একদম ডিরেক্টলি তাদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করা বা তাদেরকে মেন্টাল হেলথ সলিউশনস গুলো দেয়া, তাদের মেন্টাল হেলথ কন্ডিশন ইমপ্রুভ করার জন্য, ওইটা করার আনফর্চুনেটলি আমাদের সুযোগটা এখনো হয়নি, বিকজ গিভেন দ্য লিমিটেশন অফ আওয়ার ক্যাপাসিটি। সরি, আমি একটা কমেন্ট শেয়ার করছি, এবং তুমি যে একটু আগে যে জেনারেশন গ্যাপের কথাটা মেনশন করলা, এই যে বিষয়টা বুশরা ভাই বলেছেন যে আই থিঙ্ক দ্য অ্যাটিটিউড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়াং পিপল while sharing information with elders. Wisdom and experience comes with age. Agree with Shomi. Absolutely. আমার কাছে যেটা মনে হয় যে যখন when I was in my early 20s I thought I could change the world. I could, এখন হয়তো এরকম কনফিডেন্স কাজ করে না, বাট হিউম্যানিটি হয়তো আগের সাথে খানিকটা বেশি কাজ করে। এইটার সাথেই একটা বিষয় কানেক্টেড, এবং এই জায়গাতে যে বললাম যে তুমি যে কথাটা বললা যে উইজডম কামস উইথ এক্সপিরিয়েন্স। দিলারা আপা, শি ইজ এ ডেভেলপমেন্ট ওয়ার্কার, incredibly useful insight. Have you both ever thought of doing advocacy for their fundamental rights and recognition by Bangladesh Constitution, yet not having any national recognition of sex workers' children are unable to obtain basic education and their families are unable to access social safety net? I'm saying it from my working experience, both with Dalit and sex worker. Dilarapa, as always, always love your questions. It also experience their value. She's saying it from the experience of working with them, right? So, এই ব্যাপারটাতে তোমাদের, you two are young leaders, you have global reach. What is your opinion about it? আমরা সেক্স ওয়ার্কারসদের যে বাচ্চারা আছে, যারা এখনো স্কুলে ভর্তি হওয়ার মতো বয়স হয়নি, তো ওদের জন্য একটা প্রি স্কুল একটা এডুকেশনের ব্যবস্থা নিয়ে আমরা চিন্তা করছি আর কি। ইনিশিয়ালি আমরা ফান্ডের জন্য ওইটা চেষ্টা করছি, যদি ফান্ড পাই তাহলে আমরা চেষ্টা করব যেটা হচ্ছে যে ওদেরকে স্কুলে ভর্তি করানোটা কিভাবে যায়, স্কুলের আগের যে পর্যায়টা আছে আর কি। কারণ অনেক সময় দেখা যায় যে ওদেরকে স্কুলে ভর্তিটাই নেয় না, তো ওই ব্রিজটা ক্রিয়েট করার চেষ্টা করছি, আর একটা প্রি স্কুল ক্রিয়েট করার চেষ্টা করছি আর কি ময়মনসিংহে একটা ব্রথেলে। আগেন মেন্টাল হেলথের মতোই জিনিসটা, যে এটা অনেক বড় একটা বিষয়, রাইট? এটা সামথিং ইজ অ্যাট ফল্ট ইন আওয়ার কনস্টিটিউশন ইটসেলফ। আমাদের পুরো সোসাইটির ফান্ডামেন্টাল একটা জিনিস চেঞ্জ করতে হবে। সো ইট ডেফিনেটলি উইল টেক আ লং টাইম, বাট দিস ইজ something that we have come across and we are definitely considering, which যেটা বললো, তো আমরা ছোট করে ইনিশিয়ালি ওইভাবে স্টার্ট করার চেষ্টা করছি, and advocacy ব্যাপারটাও আমরা we are mindful of that, and we're definitely going to work for it in the future.
এখানে স্কুলের ব্যাপারে মানে I just want to add something from the experience of being a teacher. একটা ওয়ান্ডারফুল ডকুমেন্টারি আছে, এটা হয়েছিল কলকাতায়। ডকুমেন্টারির নাম হচ্ছে বর্ন ইন ব্রথেল। If you might have seen it. If you haven't, I would request you both to actually watch the documentary. সেই ডকুমেন্টারি বিষয়টা ছিল একজন আমেরিকান ফটোগ্রাফার came to Kolkata for taking photography, and she's not a teacher, by the way. So she saw the children of sex workers, and she wanted to educate them. তো একটা বিষয় হচ্ছে যখন সেক্স ওয়ার্কারদের বাচ্চারা, এবং I also have worked with the with the children of sex workers. One of the challenges, এটা ছিল টাঙ্গাইলে, যে তোমার সেক্স ওয়ার্কারদের বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করতে চায় না। তো একটা স্কুলের প্রিন্সিপাল আমাকে খুব সুন্দর করে কথা বলেছিল, যে বলেছিল, দেখেন ভাই, আপনি তো থাকেন শহরে, আপনি সেন্টারে থাকেন, ওখান থেকে আপনি পড়ান। আমি স্কলাস্টিকাতে পড়াতাম। সো আমি বাংলাদেশের সবচেয়ে মানে ধরো প্রিভিলেজ যে বাচ্চা কাচ্চারা, ওদেরকে পড়াতাম, তাই না? তো বিষয়টা হচ্ছে, একটা সেক্স ওয়ার্কারের বাচ্চাকে যদি তুমি স্কুলে ভর্তি করো, তাহলে আরো 10টা প্যারেন্ট তাদের বাচ্চাদেরকে নিয়ে যাবেন। তো তোমাকে ওই সার্ভাইভালটা, ওই স্কুলটার যে মানে ফিজিবিলিটি চিন্তা করতে হবে। আর ব্যাপার হচ্ছে, যে বাচ্চাগুলা সেক্স ওয়ার্কারের বাচ্চা, দে হ্যাভ সার্টেন ডিসপোজিশন, ওদের ল্যাঙ্গুয়েজ এক ধরনের, এবং দেখো, উই আর দ্য প্রোডাক্ট অফ আওয়ার সোশ্যাল এক্সপিরিয়েন্স, আমরা তো এর বাইরে না। তো ওদের যে সোশ্যাল রিয়ালিটি, ওইখানকার যে এক্সপিরিয়েন্স, ওরা হয় কি, ওদেরকে যখন মানে ইটস ট্রিকি, বিকজ ওয়েন দে আর ব্রট টু স্কুলস, and when and we expect them to change and become very I don't know, I think the word appropriate is tricky. I don't know what is appropriate. What is appropriate in one culture is so ওই বিষয়গুলোকে মাথায় রাখা, যে একটা সেক্স ওয়ার্কারের বাচ্চা শুধুমাত্র তোমার স্কুলে এবিসি শিখতে আসবে না, ক খ গ শিখতে আসবে না, অক্ষর শিখতে আসবে না, টেকিং দেম এন্টায়ারলি ফর হু দে আর। এনিওয়ে, সেটা ছিল আমার একজন শিক্ষক হিসেবে একটা ইনসাইট, মানে আনসলিসিটেড অ্যাডভাইস, বাট জাস্ট ওয়ান্টেড টু শেয়ার ইট উইথ ইউ এনিওয়ে। And also they go through a lot of trauma as well. মানে তারা বাচ্চাগুলো আর কি, যেরকম একটা এনভায়রনমেন্টে তারা বিলং করে বা বড় হচ্ছে, যে ধরনের অ্যাক্টিভিটিস দেখে বড় হচ্ছে, সো মানে তাদেরকে তো এরকমই ডেস্টাইন থাকে যে ছেলে বাচ্চাটা বড় হয়ে পিম্প হবে, আর মেয়ে বাচ্চাটা বড় হয়ে আবার সেক্স ওয়ার্কার হবে, মানে টু কন্টিনিউ দ্যাট সেম সাইকেল। সো দে গো থ্রু আ লট। ওই জিনিসটা চেঞ্জ করা, তাদেরকে ওইভাবে যেন আরেকটা স্কুলের, রেগুলার স্কুলের বাচ্চার সাথে কানেক্ট করার মতো ওই মেন্টাল অ্যাবিলিটিটা, ওইটা বিল্ড করতেও কিন্তু সময় লাগবে। So it definitely requires a lot of effort, এবং অনেক স্টেক হোল্ডার এখানে কাজ করতে হবে একসাথে, for sure. Absolutely. Now, I want to learn again from your leadership, from your personal experiences. I'm sure that in your awesome journey, you have faced challenges and difficulties. I'm sure that there are days when we fall flat on our faces and we feel like giving up. So question to both of you, perhaps we can start with Shomi first, is তোমার your journey so far, এমন কোন difficult experience এর ভিতর দিয়ে তুমি গিয়েছো যখন মনে হয়েছে যে maybe I should give up, কিন্তু or you have failed, just plain you have failed, but subsequently তোমার সেই রিফ্লেকশন থেকে মনে হয়েছে যে the failure has actually helped even more to understand things that you wouldn't understand otherwise, and that helped you to become a better leader? Well, I think আমার এই সোশ্যাল ইম্প্যাক্ট এন্টারপ্রেনারশিপ জার্নিটাতে এক্সট্রা চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে কম্পেয়ার টু মাই মেল কলিগস or মেল কাউন্টারপার্টস ইজ বিকজ অফ পেট্রিয়ার্কি। আমাদের যে মিসোজিনিস্টিক মাইন্ডসেটটা এক্সিস্ট করে, মানে পেট্রিয়ার্কি ইজ এমবেডেড ইন লাইক এভরি স্পেস লিটারালি। তো ওই জিনিসটা আমি মানে পদে পদে আমি ফেস করেছি। তো মানে যখন আমি একদম if I go back to 2014 for example, আমি যখন প্রথম ওয়ার্কশপটা করতে চাই, and that was 4 days after my mom's death, তখন তো ডেফিনেটলি আমার জন্য পেইনটা অনেক নিউ, অনেক র একটা পেইন। তো স্টেজে গিয়ে মাইক ধরে কথা বলা, it wasn't that easy, but আমি I felt like people were not understanding where I was coming from. আমি কেন এটা তখনই কেন দেন এন্ড দেয়ার কেন করতে চাচ্ছিলাম, আমার প্যাশনটা কোন জায়গাটা থেকে আমি করতে চাচ্ছিলাম, ওই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করছিল না অনেকে। এরকম কমেন্ট এসেছে, তোমার তো এখন মাথার উপরে ছাদ নাই,
তুমি এখন তোমার পড়াশোনার ডিগ্রিটা কমপ্লিট করো, এসব ভলান্টিয়ারিং সময় নষ্ট করা বন্ধ করো, তুমি হচ্ছে বিয়ে করে ফেলো। এই ধরনের অনেক রকমের কমেন্টস, বিকজ তারা ওই যে একটা রেগুলার ইয়েতে যেরকম চিন্তা করছে, কনভেনশনাল একটা পাথওয়ে কিরকম হতে পারে যে হ্যাঁ গ্রাজুয়েট করবে, বিয়ে করবে, দ্যাটস ইট। তো ওইরকম একটা বিভিন্ন অনেকে, আমি মনে হচ্ছিল যে পিপল ওয়্যার জাজিং মাই ইন্টেনশনস, জাজিং মাই কেপাবিলিটি, জাজিং মাই ফেলিয়ার, ইভেন জাজিং মাই সাকসেস। হ্যাঁ, সব জায়গায় মনে হচ্ছিল যেন মানে একটা কোয়েশ্চেন করছে আমাকে, আমি একটা স্পটলাইটের মধ্যে আছি, এরকম মনে হচ্ছিল। কেউ এরকম জিজ্ঞেস করছিল না যে তুমি কি করতে চাও। আমার বাবা কিন্তু আলহামদুলিল্লাহ বেঁচে আছেন, অনেক সাপোর্টিভ, ইজ লাইক মাই এভরিথিং। মানে আব্বু না থাকলে আমি এত দূর হয়তো আসতেই পারতাম না। বাট স্টিল আমাকে বলা হচ্ছে যে তুমি বিয়ে করে ফেলো, বিকজ ইউ নিড আ গার্ডিয়ান টু টেক কেয়ার অফ ইউ। তো এই যে কমেন্টস গুলা প্রত্যেকটা জায়গায় আমার মনে হচ্ছে। তারপর আমি যখন ধরেন বিভিন্ন দেশে ঘুরতে গিয়েছি, মানে আমার কাজের জন্য, কনফারেন্সের জন্য, ইমিগ্রেশন অফিসার বলছে তোমার বাবা কোথায়, বা হাজবেন্ড কোথায়, বা বয়ফ্রেন্ড কোথায়, হ্যাঁ তুমি কি পারবা। একজন দেখা হয়েছে প্রথমবার লন্ডনে, আমার সাথে আগে ইমেইলে কথা হয়েছে, তো হি নিউ অ্যাবাউট মাই প্রোফাইল এন্ড এভরিথিং। দেখা হয়ে বলে ও তুমি তুমি এত সারা দুনিয়া ঘুরো। আমি তো ভাবছি আরো উঁচা লম্বা বড় সড়ো একটা মহিলা হবে, বিকজ আমি দেখতে ছোটখাটো। হ্যাঁ, আমি স্কিনি, তো আমি বডি শেমড হয়েছে অনেক বেশি। কিছুদিন আগেও ব্যাংকে গিয়েছি, আমি একটা টাকা তুলবো, বিকজ আমি একটা কোর্সের ইনস্ট্রাক্টর ছিলাম। তো হচ্ছে আপনি টিচার, আমি তো হচ্ছে আপনি স্টুডেন্ট। মানে এই যে কমেন্টস গুলা প্রত্যেকটা কথা, মানে চেহারা দেখে বা ফিগার দেখে জাজ করে ফেলার যে জিনিস, সেটা কিন্তু খুবই ডিসকারেজিং। এবং মনে করা যে আমি হয়তো পারবো না, আমি দেশ বিদেশে ঘোরার মতো যোগ্য না, বা আমি এত কিছু করতে পারবো না, জাস্ট বিকজ আমি আইদার একটা মেয়ে অথবা আমি দেখতে ছোটখাটো, এই যে কিছু ইয়েগুলা মাইন্ডসেটটা, এইটা আমাকে প্রত্যেকটা পদে পদে আমাকে অনেক বেশি বদার করতো। এন্ড কিছু কিছু সময় এত ডিসকারেজ করতো, আই ফেল্ট লাইক আমি কেন করতেছি এসব, মানে হোয়াট ইজ দ্য পয়েন্ট ইভেন। But I guess what I learned from all these experiences is to ignore negativity, is to be my biggest supporter. আমার নিজেরটা নিজেকেই ইয়ে করতে হবে যে no matter, there will be people who will question you, who will judge you, but you just need to know that what your why is, what you really want to do, and whether that is making an impact or not, whether that is what you want to continue doing, and then just ignore them and নিজের ওই মানে ওই মিশনটার দিকে এগিয়ে যাওয়া। I guess that was like one of my biggest learnings, বা একটা প্র্যাকটিস হয়েছে এই সব এক্সপেরিয়েন্স থেকে। থ্যাংক ইউ শমি। রিজভি, ফার্স্ট অফ অল শমি, তুমি মানে এত ভালো করে কিভাবে কথা বলো, আই ডোন্ট নো। এক্স্যাক্টলি, ইউ আর ভেরি এলোকুয়েন্ট এন্ড আর্টিকুলেট, মাশাআল্লাহ। আমার চ্যালেঞ্জেস গুলো যদি আমি বলি তাহলে হচ্ছে শুরুর দিকে আমাদের অর্গানাইজেশন যখন ফর্ম করলাম তখন আমাদের ফান্ডিং এর অনেক বড় একটা ইস্যুস ছিল আর কি। মানে কোনো জায়গা থেকে কোনো ফান্ড ছিল না, কিছু ছিল না, বাট আমাদের প্রজেক্ট করতে হতো। তো আমি শুরুতে 2টা জব করতাম। আমার ওই জবের বেতনের কিছু টাকা দিয়ে আমরা প্রজেক্টস গুলো করতাম বা বিভিন্ন ইয়েগুলো অর্গানাইজ করতাম। তো এইটা ছিল আমার খুবই বড় একটা চ্যালেঞ্জ। এবং আরেকটা হচ্ছে যে আমি চাচ্ছিলাম যে যেহেতু আমার টাকা পয়সার একটা প্রবলেম ছিল আর বাইরে পড়াশোনা করছিলাম, আর আপনি হয়তো জানেন যে বাইরে পড়াশোনা করাটা কত এক্সপেন্সিভ। তো আর যেহেতু আমি সবকিছু আমার নিজেরটা নিজেই ইয়ে করছিলাম আর কি, বহন করছিলাম, আমার ফ্যামিলি থেকে অতটা সাহায্য নিচ্ছিলাম না, তো আমার অনেক কষ্ট করতে হয়েছিল আর কি শুরুর দিকে। আর সেটা করতে গিয়ে আমার যেটা আমি চিন্তা করলাম যে আমি যত তাড়াতাড়ি গ্রাজুয়েট করব আমার বেতন তত কম দেওয়া লাগবে, এই জিনিসটা আমার একটা টার্গেট ছিল। সো I and Shomi, we both were the like first international students from our university যারা হচ্ছে মাত্র 2.5 বছরে গ্রাজুয়েট করেছি আর কি আমরা। তো এই জিনিসটা করেছিলাম আমাদের অর্গানাইজেশনকে কন্ট্রিবিউট করতে যেন পারি আরো বেশি এটার জন্য। তো ওইটা করতে গিয়ে আমরা দেখা যেত যে আমরা তো লেখাপড়ার পাশাপাশি একটা সিজিপিএ মেনটেন করে, আবার প্রজেক্টস করে, এত কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মেনটেন করে, মানে এই চলাটা অনেক ডিফিকাল্ট ছিল আর কি আমার জন্য, আমার যে জার্নিটা। আর এটা করতে গিয়ে যেটা আমি শিখেছি সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা আমি খুব ভালো করে শিখেছি এখন, যে একসাথে কিভাবে করে অনেকগুলো জিনিস একসাথে জাগল করা যায়। এই টাইম ম্যানেজমেন্ট স্কিলটা আমার খুব ভালো মতো হয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট অবজারভেশন দ্যাট ইন টার্মস অফ শমি অনেক সুন্দর করে একেবারে মানে টু দ্য পয়েন্ট একদম গুছাই নিয়ে এসে বলছে।
আমরা এখন যে সময়টাতে বাস করি, উই লিভ ইন এ টাইম অফ সাকসেস অবসেশন, যে সবাইকে কিছু একটা হতে হবে। এবং এটার পিছনে এক ধরনের আমি বলতেছি, মানে আই এম সেইং ইট ফ্রম দ্য পয়েন্ট অফ সোশ্যাল সায়েন্স। যেমন ধরো, যখন আমরা খুবই সাকসেসফুল বড় বড় মানুষ, যারা ধরো বিল গেটস কিংবা ইলন মাস্ক, ওনারা যখন আমাদের সামনে অ্যাপিয়ার করেন, যে এরকম অ্যাপিয়ার করেন যে আমি তো তোমার মতো, আমি তোমার মতো চা খাই, কফি খাই, তোমার মতো আমিও একটা জিন্সের টি শার্ট পরে ঘুরে বেড়াই, অ্যাপিয়ার্স ভেরি সিম্পল। এটা হচ্ছে তোমার, দেখো আগে এক সময় যারা সম্ভ্রান্ত ছিল বা যারা তোমার উঁচু ক্লাসের ছিল, তারা সেটাকে কিন্তু একদম এক্সপ্লিসিট করে বুঝাই দিত তাদের কথায়, আচার আচরণে। ইফ ইউ লুক ইনটু হিস্ট্রি, তুমি দেখবা যে একটা সময় ফ্রেঞ্চ অ্যারিস্টোক্র্যাট তারা মেকআপ ইউজ করতো, ছেলেরা, বাই দ্য ওয়ে, নট অনলি উইমেন, ছেলেরা এরকম পাউডার টাউডার ইউজ করতো। দেখবা যে ব্রিটিশ অ্যারিস্টোক্র্যাটের মাথা উইগ পড়তো। সো ওই জায়গাতে ওইগুলাকে আইডেন্টিফাই করা খুব সহজ ছিল। কিন্তু এখন দেখবা যে ইনক্রেডিবলি প্রিভিলেজড মানুষ, হয়তো মানে দে হ্যাভ ফিউ $100 billion ইন দেয়ার ব্যাংক অ্যাকাউন্ট, তারা তোমার মতো আমার মতো খুবই মানে লোকাল ডায়ালেক্টে কথা বলবে, তোমার সাথে বসে চপ খাবে, কিন্তু যখন স্ট্রাকচার চেঞ্জের কথা আসে তখন তারা রাজি হবে না। সারা পৃথিবীতে মিনিটে মিনিটে মানুষ মারা যাচ্ছে। এই পর্যায়ে, এই সিচুয়েশনে কিন্তু যারা এত বড় বড়লোক মানুষ, তারা কিন্তু এই ভ্যাকসিনের যে পেটেন্ট রাইট সেটাকে ওয়েভ করে নাই। কেন? কারণ গরিব দেশের মানুষেরা তারা কিভাবে ভ্যাকসিন প্রডিউস করবে? ইন দ্য নেম অফ কোয়ালিটি কন্ট্রোল, ইন দ্য নেম অফ তোমার অল অফ দ্যাট, ইউ নো হোয়াট আই মিন, তাই না? তো সেরকম জায়গায় ধরো কেউ একজন, তার অত বড় স্বপ্ন নাই, তার ইনস্টাগ্রামে 5 মিলিয়ন ফলোয়ার নাই, টুইটারে তাকে পুরো পৃথিবী ফলো করে না, মানে মেগালোম্যানিয়াক না। এই যে একটা সাধারণ, ইটস ওকে টু বি নর্মাল, ইটস ওকে টু বি অর্ডিনারি, ইটস ওকে টু বি এ দোকানদার ইন একটা ছোট্ট গ্রামে, ইটস ওকে অ্যাজ লং অ্যাজ তুমি একজন ভালো মানুষ। সেটা তো ইটস অলমোস্ট নন এক্সিস্টেন্ট। অথবা ধরো, আমি জানি না ইফ ইউ ফোকস আর married or not, I don't know. Let's say Rizvi is not married, sorry, Shumi is not married, Rizvi is not married, let's say, and রিজভি কে আমি কি বললাম যে আচ্ছা রিজভি তোমার জন্য একটু, ইউর আনম্যারিড, আচ্ছা। তো সৌমি রিজভি দুজনই আনম্যারিড। এখন রিজভির জন্য আমরা একটা মানে স্পাউস খুঁজতেছি, তখন তার কোয়ালিফিকেশন হইতে হবে সার্টেন টাইপ, তাকে একটা ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করা থাকতে হবে, অল অফ দ্যাট। What can we do to praise ordinary, normal is a very political word, not very glamorous life, but yet how can we একজন ইন্ডিয়ান চলচ্চিত্র অভিনেতা, উনি মারা গেছেন, ইরফান খান, উনি একসময় বলেছিলেন যে আমরা আমাদের দেশে এখন আমরা এমন সব মানুষদেরকে হিরো মনে করি, দে আর নট হিরো অ্যাট অল। যে ফিল্ম অ্যাক্টর অথবা ক্রিকেটার, দে আর নট হিরোজ, দে আর নট হিরোজ। যে মানুষটা তোমার খাবার ফলাচ্ছেন মানে মাঠে, সে হচ্ছে তোমার হিরো, তাকে তুমি দেখতে পাও না, কিন্তু উনি যদি খাবার উৎপাদন না করেন তুমি মারা যাবা। আমার যদি টুইটারে 50 মিলিয়ন ফলোয়ার না থাকে, আমার কিচ্ছু হবে না, আমার দম নেওয়া বন্ধ হয়ে যাবে না। কিন্তু বাতাস যদি দূষিত হয়, আমি যদি 1 সিলিন্ডার অক্সিজেন না পাই, আমি দম না নিয়ে মারা যাব। তো যেই মানুষটা এখন তোমার ওই মোটরসাইকেলে করে অক্সিজেন সিলিন্ডার দিয়ে বেড়াচ্ছেন, উনি তোমার মতো আমার মতো ইংরেজিতে কথা বলেন না, ওনার তোমার মতো আমার মতো মানে ইউনিভার্সিটি ডিগ্রি নাই। তো what can we do to get away from this person worship, wanting to become important, wanting to have the huge follow and attention? You folks are young, I'm a little older, I don't feel the urge to be popular the way I would if I was in my early 15s or whatever. So sorry, not at the sound of sounding being an ageist. I want your feedback on that, honest feedback on that. আমার মনে হয় যে এখন মানে সাকসেসের যে প্যারামিটারস গুলা, দোজ আর রং। আমরা সাকসেসকে দেখি যে কত দামি চাকরি পাচ্ছে, কত ফলোয়ার্স আছে, যেটা আপনি মেনশন করলেন, এই ধরনের জিনিসগুলোকে দিয়ে বা কয়টা অ্যাওয়ার্ড পেয়েছে, এগুলো দিয়ে আমরা মেইনলি সাকসেসটাকে ইউজুয়ালি মেজার করি।
রিসেন্টলি আমার একটা দেখলাম, ট্রেন্ড দেখছি লিঙ্কডইনে, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। সেটা হচ্ছে নর্মালি আমরা লিঙ্কডইনে কি করি যে সবাই আমি অমুক চাকরি পেয়েছি, অমুক ইন্টার্নশিপ পেয়েছি, মানে সব সাকসেস, মানে সো কল সাকসেসকে গ্লোরিফাই করা। বাট রিসেন্টলি দেখছি যে অনেকে ফেলিয়ারটাকে পোস্ট করছে, যে ইয়েস আই গট দিস জব বাট আফটার 200 applications or something. হ্যাঁ, এই যে ফেলিয়ারটা মেনশন করা, I think it's important to talk about failures because failures is not really failures, it's a learning opportunity. Mistakes থেকে তো আমরা শিখবো। তো আমার মনে হয় শুধু সাকসেসের কথাটা না বলে জার্নিটার কথা আমাদের আরো বেশি বলা উচিত, মেনশন করা উচিত। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে মানে যে প্রফেশন, বিভিন্ন প্রফেশনকে রেসপেক্ট করার যে জিনিসটা, এই এই কনভারসেশন গুলো আমাদের একদম ফ্যামিলি থেকে স্টার্ট করতে হবে। আমরা যারা একটু একটু হলেও বুঝতে পারছি এই জিনিসগুলো, আমাদের বাসায় উই হ্যাভ টু কল আউট পিপল। যদি দেখি যে হ্যাঁ আমার আব্বু একটা কমেন্ট করে বসলো যেটার সাথে আমি অ্যাগ্রি করছি না, ওটা আমার সাহস করে আই হ্যাভ টু সে ইট আউট লাউড যে না আব্বু, এটা তুমি ঠিক বলো নাই। হ্যাঁ, তো এরকম যেরকম আমি কিছুদিন আগে দেখেছিলাম যে কোন একজন মহিলা কিছু একটা হয়েছে, যে ওনাকে জেলে নিয়ে যাচ্ছিলেন এভরিথিং, বাট তার চেহারা, ছবি, তার কি জামা, কয়টা শাড়ি, হ্যান ত্যান, এগুলো নিয়ে বেশি কনভারসেশন। ওয়ারেস এই সেম জায়গাটাতে যদি আরেকটা লোক থাকতো, তখন তাকে শুধু তার ওই যে ক্রাইমটা করেছে ওইটা নিয়ে হয়তো কথা হতো। তো এরকম দেখা যায় কিন্তু যে খবর দেখতে দেখতে আমরা খাবার টেবিলে বসেও এরকম অনেক সময় কমেন্ট করে ফেলি। তো আমার মনে হয় এই জায়গাটা থেকে আমাদের কনভারসেশনটা স্টার্ট করতে হবে। হ্যাঁ, এবং ফেলিয়ার গুলোর কথা আরো বেশি বেশি মেনশন করা উচিত আই থিঙ্ক। ধরেন আমরা যেরকম এইরকম একটা লাইভে এসেছি, তো এখানে এসে শুধু আমরা কয়টা অ্যাওয়ার্ড পেয়েছি, কয়টা কি রেকগনিশন এসেছে, এটা না বলেই যে আমরা কনভারসেশনটা করছি এবং অনেকে আমাদেরকে লাইভে দেখছে, this is how we start. I think these are like mini steps that can actually take us to that stage of normalizing ইয়েটা আর কি, সাকসেস বা ফেইলিয়ারটাকে নর্মালাইজ করা, I guess. রিজভি, আমি মনে করি যে আমাদের লিডারশিপ স্টাইলটাতে চেঞ্জ আনা উচিত। আমরা হচ্ছে ডেমোক্রেটিক স্টাইল, যেটা যে মানুষকে জিজ্ঞেস করা যে তোমার কি লাগবে, বা মানুষকে জিজ্ঞেস করা যে মানুষের পার্সপেক্টিভ থেকে জিনিসগুলো দেখা আর কি, এই জিনিসগুলোতে আমরা কনসেন্ট্রেট বেশি করা উচিত আমার মনে হয়। আর সৌমি যেটা বললো যে ডেফিনেটলি আমাদের ফেইলারটাকে এমব্রেস করা উচিত, নট অনলি দ্য সাকসেস, এটা আমার কাছে মনে হয়। আর এই কি বলে মানে আমাদের মানুষের যে প্রবলেম গুলো, এগুলো শোনার যে ইচ্ছাটা সেটা থাকতে হবে, আর ফিডব্যাক নেওয়ার যে ইচ্ছাটা সেটাও থাকতে হবে আর কি। আমরা যদি শুধু নিজেদের স্টোরিজ শেয়ার করি সবার সাথে যে আমরা এটা করেছি, আমরা সেটা করেছি, তাহলে তো আমরা মানুষকে আসলে জানার সুযোগটা আমাদের থাকলো না। এই আমি মনে করি যে ওই লিসেনিং পাওয়ারটা বা লিসেনিং এর ইয়েটাও একটা গুড লিডারশিপের মধ্যে পড়ে আর কি। couldn't agree more. আমার কাছে মনে হয় যে লিসেনিং, শোনার ক্যাপাসিটিটা, মানে টু বি এবল টু লিসেন ইজ এ ফার সুপিরিয়র স্কিল। ডিজায়ার টু লার্ন অ্যাকচুয়ালি, ডিজায়ারটা। আর একটা মানে সুমি সুন্দর করে বলেই দিয়েছে, তারপরেও আমি এটাকে আবার পয়েন্টে আনতেছি। সেটা হচ্ছে যে আমরা সাকসেসের ক্ষেত্রে দেখবা যে একজন কৃষক, সে কিন্তু প্রতিদিন ঘুম থেকে উঠে খেতে কাজ করতে যায়। দে আর মানে ভেরি রুটিন ওরিয়েন্টেড। কিন্তু আমরা এখন যে সময়টাতে বাস করি, আমরা একটা ভাইরাল চেতনায় বাস করি। কোনো একজন মানুষ তার মানব অধিকার বা তার মানুষ হিসাবে বেঁচে থাকার অধিকার আছে কিনা, তোমরা দেখেছো নিশ্চয়ই যে কয়েকদিন আগে একজন মানে একেবারে নির্মম ভাবে একজন রিক্সাওয়ালাকে মেরে অজ্ঞান করে ফেললো, অথবা একজন রিক্সাওয়ালা সে একেবারে বুক ফাটা কান্না যে আমার যদি রিক্সাটা না ফেরত আমি খাবো কিভাবে। এবং এই কথা আমি প্রায় এভাবে স্পেসিফিক্যালি মেনশন করি যে আজকে যদি একটা 17 বছরের কালো একটা তরুণী মেয়ে যদি জর্জ ফ্লয়েডের মার্ডারটাকে ভিডিও না করতো, তাহলে জর্জ ফ্লয়েডের মানে ডেথ মানে মার্ডারটা উড বি ইন আদার স্ট্যাটিস্টিক্স। এটার অবশ্যই জরুরি প্রয়োজনীয়তা আছে। এর পাশাপাশি ভাইরাল হওয়াটা বা একটা মানুষের মানবিক অধিকার, সে মানুষ হিসেবে বেঁচে থাকবে, সেই অধিকারটা পাওয়ার জন্য তাকে যে ভাইরাল হতে হবে, তার অনেক ফলোয়ার থাকতে হবে। যেমন দেখো তোমরা মানে বাংলাদেশের প্রায় 18 কোটি মানুষের মধ্যে ইউ ফোকস আর ইনক্রেডিবলি মাইনরিটি, যে তোমরা এত অল্প বয়সে লুক এট দ্য পজিশন ইউ হ্যাভ গটেন, মানে ইন সাচ আ মানে ইয়াং এজ,
alhamdulillah, মানে thanks to মানে কি বল God. At the same time, what is it that we need to do যাতে করে সমী থাকে, মানে রিজভি থাকে, ও যেন হঠাৎ করে মানে তারকা না হয়ে যায়, ওকে যেন মানে রিচ করার জন্য ওই হিউম্যালিটিটাকে প্র্যাকটিস করা, মানে অ্যাকচুয়ালি এমবডি করা, ওটাকে যেন আমরা শুধুমাত্র পারফরমেটিভলি যেন না বলি। ফর এক্সাম্পল, মানে কারোর খোঁচা লাগতে পারে যে যখন দেখবা যে কোনো একজন মানে অ্যাক্টর অস্কার পায়, তখন উনি বলেন যে দিস গোস টু মাই অডিয়েন্স, দর্শকদের যাদের কারণে হয়েছে, অথবা যদি আমি কোনো কিছুতে জিতে যাই, যে যারা আমাকে ভোট দিয়েছে এটসেট্রা। কিন্তু সুন উই বিকাম আনরিচেবল, তাই না? তো টু পুট দিস থিংস ইনটু কনটেক্সট এন্ড টু যাতে করে এই আজকে কনভারসেশনের সেন্টার যে বিষয়টা আছে, দিস উইল বি ইউজড ফর প্রমোটিং ক্রিটিক্যাল লিটারেসি অ্যামাং দি মার্জিনাল স্টুডেন্টস অফ বাংলাদেশ, গ্রামের স্কুলের ছেলেমেয়েদেরকে। ওরা যেন কেউ যদি কখনো সমীকে রিচ করতে চায় কিংবা রিজভিকে রিচ করতে চায়, ওরা যেন ভয় না পায়, ওরে বাপরে মানে আরফিন ভাইকে রিচ করবো, দ্যাটস গোইং টু হি ইজ সামবডি ইম্পর্টেন্ট, আই ক্যান রিচ আউট টু হিম, or I can reach out to Shomi Apu, because like, so I think this is important. This is incredibly important to remain approachable. Last question to both of you. To you, what is the example? What makes a person a good leader that you aspire to be? Or ei manushta amar kache good leader, I aspire to be like X or Y. Shomi and Rizvi, both of you. আমি মনে করি গুড লিডারদের একটা পজিটিভ অ্যাটিটিউডটা খুবই জরুরি। পজিটিভ অ্যাটিটিউড থাকা লাগবে এবং ডেফিনেটলি কনফিডেন্ট হতে হবে, বিকজ আমি যদি এটা বিশ্বাস না করতে পারি যে আমি একটা ভালো লিডার, তাহলে আমি কিভাবে লিড করবো আমার পুরো টিমকে। আর আমি পার্সোনালি আমার যেটা বিশ্বাস সেটা হচ্ছে যে সেন্স অফ হিউমার থাকাটা খুব জরুরি, স্পেশালি একটা বড় টিমকে লিড করতে বা একটা কমিউনিটিকে লিড করার জন্য সেন্স অফ হিউমারটা জরুরি। আর শমি একটু আগে যেটা বলছিল যে ফেলারটাকে এমব্রেস করার যে ক্ষমতাটা সেটা থাকা দরকার, প্লাস লিসেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমি যেরকম ওকে শেখাচ্ছি, ওর কাছ থেকেও আমার কিছু শেখার ওই জায়গাটা থাকা উচিত আমি মনে করি। আর এটাই আর কি। আমার কাছে একজন ভালো লিডার হচ্ছে ডেফিনেটলি এমপ্যাথেটিক হতে হবে। আমি আগে একবার মেনশন করেছি যে এমপ্যাথি থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্সোনালি টু মি। আর রেজিলিয়েন্স থাকাটা, যে মানে একটা নো ম্যাটার যেরকমই চ্যালেঞ্জ আসুক সেটা আই উইল বি এবল টু বাউন্স ব্যাক। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের একটা মানে পারসেপশন আছে, কনসেপশন আছে যে ভালো লিডার মানে পাবলিক স্পিকার হতে হবে, অনেক ভালো কথা বলতে জানতে হবে, এই জিনিসটা। বাট দ্যাট ইজ নট অলওয়েজ ট্রু। মানে ইউ ক্যান অলসো বি আ গুড লিডার ইন্ট্রোভার্ট হলে বা একটু কথা না, মানে পাবলিক স্পিকিং স্কিলটা ইট ইজ জাস্ট ওয়ান অফ দ্য মেনি স্কিলস। বা ইংলিশে কথা বলতে পারার যে ইয়েটা, অনেকে মনে করে যে আমি ভালো ইংলিশ মানে হ্যাঁ তার মানে খুব ভালো লিডার হয়ে গেল, বাট এরকম ইটস নট অলওয়েজ দ্য কেস। তো আমার মনে হয় যে সবারই বিভিন্ন রকম কোয়ালিটি আছে। হ্যাঁ, ওই জিনিসগুলোকে আমাদের মানে ওই একটা ভালো লিডার ওই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারবে যে একটা টিমের স্ট্রেংথস গুলো, কার কোন স্ট্রেংথ, কার কোন উইকনেস, এন্ড দেন সেটাকে একজন আরেকজনের সাথে ম্যাচ করে কমপ্লিমেন্ট করা, এন্ড দেন একটা কাজ মানে আদায় করে নেওয়া। আই থিঙ্ক দ্যাট ইজ আ ভেরি গুড স্কিল মানে দ্যাট আ লিডার শুড পজেস। আমার মনে হয় যে ইন্ট্রোভার্ট মানুষরা আরো বেশি ক্রিটিক্যাল থিঙ্কিং এর জায়গাটাতে ওরা বেশি পারদর্শী। যারা ইন্ট্রোভার্ট ওরা দেখা যায় যে কথা বলে কম, কিন্তু ওই কাজের জায়গায় ওই ক্রিটিক্যাল থিঙ্কিং গুলা মানে ওই স্কিলটা ওদের অনেক ভালো হয়। আর আমাদের বাংলাদেশে যে একটা ব্যাপার আমি নোটিস করেছি সেটা হচ্ছে যে কেউ যদি পাবলিক স্পিকিং এ ভালো হয়, মানুষ মনে করে যে ও তার মানে এই লোকটা মনে হয় ভালো লিডার, বাট আসলে ব্যাপারটা রিয়েলিটিটা এরকম না। একেবারেই সেরকম না। এবং যেটা শমি এবং তুমি দুজনেই তোমরা খুব সুন্দর করে বললা, সেটা হচ্ছে বিশেষ করে এটা মানে ছেলেদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে খুব বেশি। আমরা কিন্তু ছোটবেলা থেকে গলাবাজি করি, তাই না? তো চিৎকার করে কথা বলি। তো আমরা মনে করি, দেখো মানে আমার কাছে যেটা আমার অবজারভেশন হচ্ছে, কনফিডেন্স আর কম্পিটেন্স ভেরি ডিফারেন্ট। কম্পিটেন্স আমরা প্রতিদিন প্রুভ করি। একজন কৃষক প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে যখন ক্ষেত নিড়ায়, ফসলের গাছে কি হচ্ছে না হচ্ছে দেখে, দ্যাটস কম্পিটেন্স। এবং আমার ক্ষুদ্র অভিজ্ঞতাতে দেখেছি, বিশেষ করে আই হ্যাভ সিন দ্যাট মোর ইন উইমেন দ্যান মেন, যে ইউ উইল সি আ লট অফ ভেরি সাইলেন্ট, কোয়াইট, মানে ইনক্রেডিবলি কম্পিটেন্ট উইমেন কলিগস অ্যারাউন্ড ইউ। ওরা চিৎকার চেঁচামেচি করবে না,
but they're incredibly competent. কিন্তু আমরা যারা পার্টিকুলারলি উইমেন উই আর এবং একটা ব্যাপার হচ্ছে আমাদের ইগনোরেন্স আমাদের একসময় কনফিডেন্স হয়ে যায়, মানে যত কম জানি, আমি জানি না যেহেতু না জানলে কিন্তু মানুষ খুব সহজেই জানার ইলিউশনে ভুগতে পারে, বিকজ আই ডোন্ট নো, হেন্স মানে এটা তোমার একটা খুব সুন্দর একটা স্টাডি আছে সাইকোলজি, যে ডানিং অ্যান্ড ক্রুগার এফেক্ট, যে যত কম জানে সে তত কনফিডেন্ট ফিল করে, আর যে যত বেশি জানে তার তত হিউমিলিটি বা ভেতর আরো বেশি কাজ করে। তো যাই হোক, তোমাদের সাথে আড্ডা দিয়ে অনেক কিছু শিখলাম, and as I said that I hope that we can continue, we can have similar conversations in future, and I'll reach out to you, not only because when you have got an international award, also on the time when you've failed majestically, we'll reach out to you saying, how was the failure, tell us about it, what have you learned from it. Thank you very much, Rizvi. অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। Thank you so much. Thank you, Bhaiya. We really enjoyed the conversation. অনেক insightful ছিল। Pleasure. আমি তোমাদের কাছ থেকে equally I have learned a lot, and I look forward to learning from you, and I'll watch you folks, what you do, keep doing. I wish you all the best. I wish you strength in your challenges and difficulties, and I wish you stay humble in your triumph and successes. Have a wonderful day, and audiences যারা তোমাদের সাথে ছিলেন, thank you very much. আবারও কথা হবে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।